এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আমি সন্তোষ প্রামাণিক। আমি বর্তমানে সুন্দরবনের অন্তর্গত কোন একটা গ্রামে থাকি। আমি স্মার্টফোন চালানোয় অক্ষম হওয়ার কারণে আমার ভাইপোর মাধ্যমে রাজদীপ বাবুর কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি পেশায় একজন মাছ শিকারী ও মাছ চাষী। জীবিকা নির্বাহের জন্য আমাকে জীবনের অনেক রাত নদীতে মাছ শিকারের কাজে কাটাতে হয়েছে। এখন বার্ধক্যজনিত কারণে আর মাছ ধরতে পারি না আগের মতো। বর্ষাকালের রাত, বাড়ি থেকে একটি বর্ষা ও থলে নিয়ে আর সাথে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ি। আসলে বর্ষাকালে নদী থাকে তার উত্তাল রূপে, তাই তখন নদীতে মাছ ধরা সম্ভব হয় না। নদী সংলগ্ন ছোট নালা ও বিলে মাছ ধরছিলাম সেদিন। 4-5টা মাছ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখলাম যে বিলের মধ্যে আমি আছি বা যেখানে মাছ ধরছিলাম তার দক্ষিণ পূর্ব দিকে জলের মধ্যে ছপ ছপ শব্দ পাওয়া মাত্রই আমি ঘুরে তাকাই আর দেখি ওইদিকে একটি বিশেষ জায়গায় জলের মধ্য দিয়ে বুদবুদ উঠছিল। আমি দেখে ওইদিকে হেঁটে হেঁটে যাই। ওই জায়গায় যাওয়ার মাত্রই আমি ফিল করলাম প্রায় হাঁটু সমান জলের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে। আমি সে সময় ভয় তো পাচ্ছিলামই, কিন্তু তারপরেও আমি শরীরের সর্বশক্তি দিয়ে পা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বর্ষাটি আমার পাশে পানির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়ে আমি কিছুটা নিচু হয়ে হাত পানির মধ্যে দিয়ে ওই হাত দুটি ছাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই হাত দুটি আমার পায়ের নিচ দিকে নিয়েছি তখনই ফিল করলাম, বিশেষ করে ওই হাত দুটি যখন আমার 2 হাত দিয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম আরে এ তো শুধু 2টি হাত, সাথে তো কোনো দেহ নেই, শরীরবিহীন 2টি হাত। এই শরীরবিহীন 2টি হাত আমাকে ধরে রেখেছে। কিন্তু সেই শরীরবিহীন হাতের সাথে আমি শক্তি দিতে পারছিলাম না। তাই এক প্রকার আন্দাজ করেই আমার পাশে থাকা বর্ষাটি আবার নিয়ে সজোরে দিলাম এক খোঁচা। আর তখনই নাকি সুরে একটা আর্তনাদ ভরা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে আমিও তীব্র যন্ত্রণা অনুভব করলাম, কারণ বর্ষার একটা গজাল আমার পায়ের আঙ্গুলে বেঁধে যায়, আর যার ফলে প্রচন্ড ব্যথা পাই আমি। এরপর আমি ফিল করলাম আমার পা ছেড়ে ওই হাত দুটো মাটির মধ্যে ঢুকে যায়, আর আমি কোন রকমে খোঁড়াতে খোঁড়াতে ডাঙায় উঠে পড়ি আর দেখলাম পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। আমি যন্ত্রণার চোটে ওখানেই পা ধরে বসে পড়ি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি কোন রকমে উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করি। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম আমার একটু সামনে থাকা বড়ই গাছ দিয়ে একটা কালো অবয়ব লাফ দেয় আমার সামনে। আমি থমকে দাঁড়িয়েছিলাম এটি দেখে। সে অবয়ব দেখতে ছিল লম্বায় 10 ফুটের মতো, কালো কোট পরা। সেই কোটের ঝুল ছিল তার হাঁটু পর্যন্ত। তার মাথার চুল লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে কোনো মাংস ছিল না। দাঁতগুলো বুকের কাছাকাছি পর্যন্ত লম্বা, আর পা দুটো ছিল ঘোড়ার খুরের মতো। হাত দুটোর চামড়া ছিল সাপের চামড়ার মতো। আধো আলো ছাওয়ায় এবং যতটুকু আলো ছিল চাঁদের আলো, তার এই দেহ যেন চকচক করছিল। আর এই আধো আলো ছায়ার মধ্যেই
তাকে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই কালো অবয়বটা সাহেবী কায়দায় আমার সামনের রাস্তায় এপাশ থেকে ওপাশে 2 বার পায়চারি করে, একটু ভাবনার মতো ভান করে, আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শোন, তোর 3 ছেলে মেয়ে আমি জানি। আজ আমার বাচ্চাটা তোর সাথে খেলা করছিল, তুই ওর ডান হাতটা নষ্ট করে দিলি চিরকালের মতো। তোকে জীবিত ছেড়েছি কেন জানিস? এই বলে ওই অবয়বটি ভয়ানক একটি হাসি দিয়ে ওঠে এবং এরপরে বলে, তুই জানবি কি করে? তোর তো জানার কথা নয়, আমি তোকে জানাচ্ছি, শোন তাহলে। তোর এই কাজের শাস্তি স্বরূপ একে একে তোর বাচ্চাগুলোকে আমি 2-1 দিনের ব্যবধানে আমার খোরাকি বানাবো, মানে আমি খেয়ে ফেলবো তাদেরকে। এমন ভাবে ওদের মারবো যাতে ওদের কোনো শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে না পারিস। অপেক্ষা কর, 2-1 দিনের মধ্যে তোর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। এই বলে কালো অবয়বটা আমার সামনে এসে আমাকে এত জোরে একটি থাপ্পড় দেয়, যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে পাই আমার বাড়িতে। আমাকে আমার বাড়ির সদস্যরা কি হয়েছে জিজ্ঞেস করে, তখন আমি বলি সব ঘটনা। আমার দাদা আমাকে বলে, চিন্তা করিস না, আমি আজই দাশু গুনিনের বাড়িতে যাব। আমার দাদা দাশু গুনিনের বাড়ি যায়। দাশু গুনিনের বাড়ি ঢোকা মাত্রই দাশু বলে, এ কারে নিয়েছিস? আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে এই শয়তানের সাথে লড়াই করা। তখন অনেকবার আকুতি মিনতি করার পর দাশুগুনিন বলেন, আচ্ছা, আমার এক ছাত্র আছে যার নাম নবীনচন্দ্র সারেন। যদি কেউ পারে, ঈশ্বরের ইচ্ছায় নবীনই পারবে। তখন আমার দাদা দাশুকে বলে, আপনি পারলেন না, আপনার শিষ্য কি করে পারবে? দাশুগুনিন তখন একটু রেগে গিয়ে বলেন, ওরে মূর্খ, তোরা সব বুঝতে পারলে তোরা আমার কাছে আসলি কেন? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তখন আমার দাদা ক্ষমা চান। দাশুগুনিন দাদাকে ক্ষমা করে দেন তার এই আচরণের কারণে বা এই কথার কারণে, এবং তারপর তিনি নবীন তান্ত্রিকের ঠিকানা দেয়। তার ঠিকানা নিয়ে আমরা সবাই বাড়িতে ফেরত আসি। ইচ্ছা ছিল পরদিন নবীন তান্ত্রিকের বাড়িতে সবাই মিলে যাব। সেদিন রাতে যথারীতি অন্য দিনের মতোই কাজ শেষ করে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে আমার 3 বছরের মেয়ের চিৎকারে। আমি চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি কোন রকমে ব্যথা পা নিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাহিরে বের হই। বাইরে বের হয়ে দেখি আমার দাদা, বৌদি সহ পরিবারের সবাই ঘুম থেকে উঠে এসেছে। আর তখনই আমি সহ সবাই আরেকটা আর্তনাদ যুক্ত চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই চিৎকারটিও আমার মেয়েরই ছিল। চিৎকারের শব্দটা এসেছিল আমাদের ভাড়ার ঘর থেকে। আমার দাদা আর ছোট ভাই এক দৌড়ে ভাড়ার হারিকেন সহ ভাড়ার ঘরে ঢোকে, আর তারপরেই আমি ঢুকি। ভাড়ার ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী একটি লোহার হাত দা দিয়ে আমার বাচ্চাটার দেহ থেকে হাত পা কেটে আলাদা করে, মেয়েটার বুকের পাঁজর আলাদা করে সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আর হি হি করে হাসছে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো। আর তার পাশে আমার আরো 2টো বাচ্চার আধা খাওয়া লাশ পড়ে আছে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর দেখতে পাই বাড়ি ভর্তি লোক, আর পাশের ঘর থেকে নারী পুরুষের দ্বৈত কণ্ঠে কিছু ধমকি ভেসে আসছিল। আসলে ওই অবস্থা আমার স্ত্রীকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে, আর আশেপাশের মানুষজন সবাই চলে আসে আমাদের বাড়িতে। আর 10-12 জন পুরুষ মিলে আমার স্ত্রীকে ওখান থেকে সরিয়ে নিয়ে পাশের ঘরে আটকে রাখা হয়। পবিত্র জলে লাল সুতো ভিজিয়ে ওই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ওই শয়তানকে তান্ত্রিক আসা পর্যন্ত আটকে রাখা হয়।
ওই রাতে প্রায় 20 থেকে 25 জন মানুষ মশাল হাতে নবীন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, আর আমাকে জ্ঞানহীন অবস্থা আমার ঘরে আনা হয়। আর আমি সজ্ঞানে আসার পর শুনি এসব ঘটেছে আমার জ্ঞানহীন থাকার সময়কালে। আমি খুব কাঁদছিলাম আমার বউ ও বাচ্চার কথা ভেবে। কে আমাকে এবার বাবা বলে ডাকবে? কে আমার উপর রাগ করে বলবে আমি বাপের বাড়ি চলে যাব? কে আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমাকে আমি বাজার থেকে ফেরার পর বলবে আমার জন্য লজেন্স এনেছো বাবা? আমি কাদের শোনাবো আমার মাছ ধরার গল্প? আমি কাদের নিয়ে মেলায় গিয়ে জিলাপি কিনে দেব? এইসব ভাবছিলাম, আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজনের কথা শুনতে পেলাম তারা বলছে, ওই দেখ নবীন তান্ত্রিক এসেছে। তাদের এই কথা শুনে একজনের কাঁধে ভর দিয়ে আমি বাইরে আসি। তান্ত্রিক আমাদের বাড়িতে আসে। তান্ত্রিক উঠানের মাঝে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে আমার স্ত্রীকে এনে বসায়, আর নিজে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে বসে এক গোছা ধূপ জ্বালিয়ে সেই ধূপে মন্ত্র পড়ে ফু দিতে থাকে। আমার স্ত্রীর চারপাশে সেই ধূপকাঠি লাগিয়ে দেয়। আমার স্ত্রীর মাঝে থাকা শয়তান বলছিল, তোকে জাহান্নামে পাঠাবো জানোয়ার। তান্ত্রিক তার উপরে বলেন, তুই একটা তুচ্ছ নরকের কীট, তুই আমাকে কি মারবি রে? আমার মৃত্যু ঠিক করে রেখেছেন সর্বশক্তিমান। তান্ত্রিক এবার বলে, তোকে হয় আমি বোতল বন্দি করব, না হলে হত্যা করব, কিন্তু তোর একটা দফা রফা না করে আমি যাব না। তোর সামনে দুটো পথ খোলা আছে, তুই হয় আমার সাথে সমঝোতা করবি, আর না হলে তোকে আমি খতম করে দেব একদম। কোনটা নিবি? মরবি নাকি সমঝোতা করবি? বল কি করবি? আমার স্ত্রীর ভেতরে থাকা সেই শয়তান বলে, আমি কোনোভাবে এই মহিলাকে ছাড়বো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা তুই এইবার শেষ, তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আর কোনো অনুরোধও করব না। একবার বলেছি, এ পর্যন্তই শেষ। তুই কি ভেবেছিলি তোকে বারবার অনুরোধ করব? সেই সুযোগ তো তুই পাবি না। এই বলে তান্ত্রিক এক বিশেষ প্রক্রিয়া শুরু করেন, আর তিনি একটা পুতুল বের করে সেই পুতুলের উপর তেল বিশেষ মন্ত্র পড়ে ঢেলে দেন, আর তখনই এক বিশাল আর্তনাদের শব্দ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমার স্ত্রী। আর নবীন তান্ত্রিক এই বলে চলে যান যে সব সমস্যার সমাধান হয়েছে, ওই শয়তানকে আমি মেরে ফেলেছি। কিন্তু আমার স্ত্রী চিরকালের মতো বাক শক্তি হারিয়ে ফেলে, কারণ সেই যে শেষ চিৎকার করেছিল, সে এত জোরে চিৎকার করেছিল, তার এই চিৎকারের কারণে আমার স্ত্রীর বাক যন্ত্র নষ্ট হয়ে যায়। আমার স্ত্রী আমাকে কাগজে ভাঙা ভাঙা অক্ষর লিখে জানাতো তার মেয়েদের কথা আর তার অনুশোচনা বোধ। আমার ব্যর্থতা ছিল আমি আমার স্ত্রীকে তার অনুশোচনা বোধ থেকে বের করে আনতে পারিনি। আমার স্ত্রী প্রচন্ড মনোকষ্টে থাকতে থাকতে অসুস্থ হয়ে সে বছরই শোকে দুঃখে মারা যায়। আমি আর নতুন করে বিয়ে করতে চাইনি, কিন্তু সেই খারাপ সময়ের 4 বছর পর আমি আবার বিবাহ করি। এখন আমার 2 ছেলে ও আমার দ্বিতীয় স্ত্রীর সাথে বাকি জীবনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটাচ্ছি। এখন আর রাতে মাছ ধরি না, কাজ যা থাকে সন্ধ্যায় শেষ করে বাড়ি ফিরি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন গভীর রাতের কাজ পারতপক্ষে উপেক্ষা করার। আমি জানি আমাদের পুলিশ, সিকিউরিটি, গাড়ি চালক, ডাক্তার, নার্স এনাদের রাতে কাজ করতেই হয়। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো অলৌকিক কিছুর অনুভূতি পেলে দয়া করে উপেক্ষা না করে ঈশ্বরকে স্মরণ করবেন। উনি সর্বশক্তিমান, উনি রক্ষাকারী, উনি চাইলে সব সম্ভব। আমার সাথে ঘটে যাওয়া ও আমার জানা আরো সত্যি ঘটনা আছে, যা আমি পরবর্তীতে আমার ভাইপোর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সন্তোষ প্রামাণিক, আপনাকে খুবই ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নিজে স্মার্টফোন চালানোয় অভ্যস্ত না হলেও আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ভাইপোর মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আপনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা কখনোই চাইব না সেই ঘটনা কারোর সাথে ঘটুক। আপনার ফুটফুটে 3টি সন্তান মারা গেছে বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার স্ত্রী শোকে দুঃখে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এই শোক আসলে ভুলবার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শোক থেকে কিছুটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেছেন এবং আবার নতুন জীবনে প্রবেশ করে সেই শোক ভুলে থাকতে সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। আজকের দিনে এটা আমার আরেকটা ঘটনা, আশা করি আপনাদের এটাও ভালো লাগবে। তো এই ঘটনাটা বলার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা হয়তো অনেকেই যারা আমার লাস্ট এপিসোডগুলো শুনেছেন আপনারা জানেন যে আমি ময়মনসিংহে বেশ কিছু বছর চাকরির সুবাদে থেকেছিলাম। আর সেই সাথে এটাও বলছি যে ভৌতিকতা যে পেজটা আছে ফেসবুকে, সেখানে সপ্তাহখানিক আগে আমি একটা ভিডিও পোস্ট করি, যেটা আমার ময়মনসিংহের বাসার ছাদ থেকে দিনের বেলা ভিডিওটা করেছিলাম। এবং ভিডিওটা আপনারা যারা দেখেছেন এখানে কিন্তু ইন্ডিকেট করা ছিল, আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাসার পাশেই নিচে যে টিন শেডের যে হাফ বিল্ডিংগুলো ছিল, এটা এক ডোমের বাসা ছিল এবং ওইটার পাশে একটা ঝোপঝাড়ের মতো ছিল এবং সামনে ছিল একটা লাশ কাটা ঘর। মূলত পুরোটা এরিয়া ছিল ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেলের ভিতরে। তো আজকে সেই এরিয়া নিয়ে আমার আজকের এই ঘটনা। তো আমি যখন ময়মনসিংহ ছিলাম তখন এই বিল্ডিংটা মানে বাসাটায় আমার থাকা হয় প্রায় 3 বছর। বাসাটা ছিল একবার রুফটপে, ছাদে 2টা রুম নিয়ে। তো সেখানকার বাড়িওয়ালা নানা নানি যিনি যারা ছিলেন ওনারাই মূলত পুরোটা বিল্ডিং দেখাশোনা করতো, আর ওনাদের ছেলেমেয়েরা ছিল দেশের বাইরে। তো যখন আমি বাসা ছেড়ে দিব তার ঠিক 1 সপ্তাহ আগে আমি আমার স্থানীয় যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে একদিন নিজে আড্ডা দিচ্ছিলাম বাসার নিচেই। তো একজন ফ্রেন্ড আমার বলে ওঠে যে তুই যে বাসায় থাকলি 5 তলায়, একা থাকলি আর 3 বছর, তোর ভয় লাগতো না? তাই বললাম যেটা ভয়ের কি আছে, কেন ভয়ের তো কিছু নাই। তো বলছে ভয়ের কিছু নাই মানে কি? তোর এই বিল্ডিং এর পাশেই তো যে ঘেঁষা যে এরিয়াটা বয়েজ মেডিকেল হোস্টেল, এটা তো আজ থেকে 25-30 বছর আগে লাশ কাটা ঘর ছিল, আর তুই এখানে একা থাকতেই বা কিভাবে? আমার কিছুটা কুতূহল হয়। আমি বলি যে কি রে ভাই, লাশ কাটা ঘর ছিল, আমার বাড়িওয়ালা আমার কিছু বললো না, আর আমিও থাকলাম, কই খারাপ কিছু আমি দেখি নাই। তো তখন আমার সেই ফ্রেন্ড বলতেছে, দেখ তোর বাড়িওয়ালা নিজে আছে, উনি তো খুব পরেশগাঁয়ের মানুষ, উনি একসময় ওনার সাথে আমার কথা বলি। ফ্রেন্ডই বলে যে ফ্রেন্ড বলতেছে যে আমি তো এখানকার স্থানীয়, আমি ওনার সাথে একবার কথা বলছিলাম, উনি আমাকে একটা স্টোরি বলছিল, তুই পারলে যা ওই ডানের সাথে, তুইও তো অনেক ফ্রিলি কথাবার্তা বলিস, তো তুই যা, উনিও তোকে স্টোরি একটা বলবে, দেখ যা তুই আগে এখানে যা, ওনার সাথে কথা বলিস। তাই আমি আমার ফ্রেন্ডের কথা অনুযায়ী 2-1 দিন পর বাসা ভাড়া দিতে যাব, যেহেতু আমার বাসা ছেড়ে দেওয়াই লাগবে। তো আমি বাড়ির নানিকে বলি যে নানি, আমি তো কয়েকদিন পরে বাসা ছেড়ে দিব, বাসা ভাড়াটা নেন, আর আপনার সাথে কিছু কথা ছিল। তো বাড়ির নানি বলে যে ঠিক আছে নাতি, আসো ভিতরে আসো, কথা বলি। তো বাড়ির নানিকে আমি বলি জানি কিছু মনে করবেন না, কিছু কথা জিজ্ঞেস করি। আপনাদের এখানে কি পাশে কি এটা কি লাশ কাটা ঘর ছিল নাকি কোনো এক সময়? তো নানি বলতেছে যে কেন, কে বলছে তোমাকে এটা? তাই আমি বলি যে স্থানীয় আমার যে ফ্রেন্ড আছে ওর নাম বলি যে ও এটা বলছে। তখন নানি বলে যে ও আচ্ছা আচ্ছা ও বলছে। নানি কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে হ্যাঁ, এটা তো পাশে লাশ কাটা ঘর ছিল, এটা তো অনেক আগে ছিল, কেন কোনো সমস্যা হয়েছে? তা আমি নানিকে বলি যে নানি কোনো সমস্যা হয় নাই, কিন্তু কিছুটা অবাক লাগতেছে আমার, যে এত বছর থাকলাম আমি নিজেও জানি না পাশে লাশ কাটা ঘর ছিল আমার বিল্ডিং এর পাশেই। তো নানি হেসে হেসে বলতেছে যে তোমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তা তোমার জেনে লাভ কি, পাশে কি ছিল না ছিল ওটা জানার তোমার দরকার নাই। তখন আমি একটু নানিকে বলি যে নানি কি কোনো ঘটনা আছে নাকি এখানে, আমার একটু বলা যাবে? তো নানি বলছে কিসের ঘটনা, কোনো ভুটটুত বলতে কিছু নাই, যাও, তোমার দুষ্টাইম করছে এলাকার ছেলেবেলেরা, তোমার ফ্রেন্ডরা, এখানে কোনো ঘটনা নাই।
তো নানিকে অনেক বলার পর নানি আমাকে বলে যে হ্যাঁ একটা ঘটনা আছে, যেহেতু তুমি চলে যাবা, যার আগে এটাই শোনো, বাসা ছাইড়া দাও, যেখানে থাকবো এখান থেকে আবার আসো কোন একদিন, তখন আমি বাকি স্টোরিগুলো বলবো, বাট আজকে একটাই শুনো, কারণ সবগুলা যদি স্টোরি শুনো তাহলে তুমি আজকে রাতে বাসা থাকতে পারবা না। তো আমি নানিকে বলছি, নানি দেখেন আমি থাকবোই আর 3-4 দিনই বাসায়, বলেন যে স্টোরি সেটা বলার বলেন। তো নানি আমাকে একটা স্টোরি শেয়ার করেন। সেটা ছিল এরকম যে আজ থেকে মানে যখন আমি ঘটনা শুনি, এটা 17 সালে, তো তখন প্রায় 25-30 বছর আগে এই ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেল, এটা ছেলে এবং মেয়ে উভয়ই 2 সাইডে ওদের থাকার ব্যবস্থা ছিল। মানে এটাকে দিঘি আছে বড়, দিঘির ওই পারে ছেলেরা থাকতো, এই পারে মেয়েরা থাকতো। আর ঠিক যেই আমার ভিডিওটা, আমার যে ভিডিওটা শেয়ার করা আছে, তো ওই দেখবেন এখানে যে ওই তো বললাম যে ভিডিও এখানে ইন্ডিকেট করা আছে কোনটা লাশ কাটা ঘর বা কোনটা ডোমের ঘর এটা ছিল। তো নানি বলে যে এখানে এলাকায় ওনাদের একটা দরবেশ টাইপের একটা লোক ছিল, মানে সে রাস্তায় সারাদিন উল্টাপাল্টা চলাফেরা করতো, কিন্তু অনেকেই বলতো তাকে, মানে অনেকেই এটা বলতো যে এই দরবেশ টাইপের লোকটা সে নাকি জিন চালান দিতে পারে, এবং সে রাস্তাঘাটে চলাচল করতো ঠিকই, কিন্তু যখন সে সন্ধ্যার পর তার বাড়িতে যেত, সেই লোক নাকি জিন চালান দিয়ে অনেকের অনেক চিকিৎসা করত। তো এলাকায় একটা ছেলে ছিল তখন, ওই নানি বলে ছোট ছেলে একটা ছিল, মানে 15-20 বছর বয়সের একটা ছেলে ছিল তখন, যে ছেলেটা একটু বাউন্ডারি টাইপের ছিল। ছেলেটার নাম ছিল মনির। তো ওই ছেলেটা নাকি মানে ওর যে এলাকার বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি প্রায় সময় বাজি ধরতো এবং উল্টাপাল্টা কাজ করতো। দেখা যাচ্ছে যে কোনো বাসায় ওই গাছের থেকে আম চুরি করতেছে, বা ওই যে ডাব গাছ থেকে ডাব চুরি করতেছে, সুপারি গাছে বা করছে, মানে খুব একটু বাউন্ডারি টাইপের, মানে দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। তোরা নাকি মাঝে মাঝে এরকম বাজিও ধরতো, যে হ্যাঁ এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতো যে তুই সুপারি গাছের উপরে যা, উঠে কতক্ষণ ঝুলে থাকতে পারোস দেখি, মানে এরকম ধরনের বাজি ওরা করতো, বাজি ধরতো ওরা। তো কোনো এক সময় ওই যে এলাকায় যে দরবেশ আছে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেকেই যারা স্থানীয় ছিল ওরা বলে যে এই দরবেশ হয়তো জিন চালান দিত, হয়তো কোনো জিনের আসরে সে অসুস্থ হয়ে গেছে। তো ওই যে মনির ছিল, তো ওরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওরা সিদ্ধান্ত নেয়। ওই মনির বাসা কিন্তু ছিল এই আমি বর্তমানে যে বাসা, আমি তখন যে বাসা থাকতাম, বা ডোমের বাসাটা যে আমি ভিডিওতে দেখাইছিলাম, ডোমের বাসা ওই ঠিক এর কাছাকাছি থাকতো, মনিরদের বাসা ছিল। তো মনিররা বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি কোনো এক রাতে ওরা প্ল্যান করে এবং ওরা বলে যে দেখ আগামীকাল লাশ কাটা ঘরে যে লাশটা আসবে, সেই লাশটাকে যে ছুঁয়ে আসতে পারবে এবং বেশিক্ষণ ধরে লাশটাকে ধরে রাখতে পারবে, মানে হাত দিয়ে টাচ করে রাখতে পারবে, তাকে 1000 টাকা দেওয়া হবে। এবং সেই সময় 1000 টাকা কিন্তু অনেক বেশি, মানে এখনকার সময় বলা যায় যে প্রায় 10-15 হাজার টাকার মতো। এরকম মনির একটু সাহস দেখায়, ওর বন্ধু বান্ধবরা বলে যেটা কোনো ব্যাপারই না, আমি সকাল সকাল আসিস, দেখবো কোন লাশটা আগে আসে, ওই লাশটা আমি ধরে দেখাই দিব, যা। তো আমি সেই লাশ কাটা করে একটা বর্ণনা দিয়ে রাখি। ওটা সিস্টেম ছিল এরকম যে যখন কোনো লাশ আসতো, মানে অ্যাক্সিডেন্টাল কেস বা সুইসাইড কেস বা এরকম যদি কখনো কোনো লাশ আসতো, সেক্ষেত্রে ওই চাটি দিয়ে এটাকে বেঁধে লাশ ঘরের বারান্দায় ফেলে রাখতো, এবং যখন ওই পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র আসতো তারপরে এই লাশ ডোম কাটাকাটি করে ডাক্তারকে এটা সে বুঝাই দিত। তো এই কাজগুলো হতো কি যে সকাল টাইমে বা দুপুর টাইমে লাশগুলো আসতো, এবং পুলিশ ভেরিফিকেশন হতে হতে এটা দুপুর বা সন্ধ্যার পর বা শুধু বিকেলের দিকে ওইটা হয়ে যেত আর কি, মানে কাটাকাটিটা ওই দুপুরের পরেই হতো। তো যাই হোক, মনির ওরা এরকম সিদ্ধান্ত নেয় যে পরের দিন ওরা এরকম বাজি ধরে, মনির খুব আগ্রহ দেখা, বলে যে আমি লাশ ধরে দেখাই দিব, তোরা দেখিস। তো সেই রাতেই সেই যে দরবেশ ছিল, সেই এলাকায় যে দরবেশ ছিল, সে যে অসুস্থ হয়ে পড়ে বলেছিলাম আগে, তো সে এতটাই অসুস্থ হয় যে নিজের চিকিৎসা করতে যায় জিনের মাধ্যমে। এবং সে একটা সময় তার ফ্যামিলি মেম্বার সবাইকে ওর রুম থেকে বেরিয়ে যেতে বলে সেই দরবেশ, এবং রুমের দরজা নিজে লাগাই দেয়।
তো ওর ফ্যামিলি মেম্বাররা ভাবে যে হয়তো আমার বাবা মানে মানে সন্তানরা ভাবে যে হয়তো আমার বাবা তো এরকম দিন চালা দিতে পারে, হয়তো উনি নিজের চিকিৎসা নিজেই করবে, থাকুক সময় লাগলে লাগুক, দেখি সুস্থ হোক, তাও সুস্থ হোক, যেটাই হোক। তো যেটা হয়, যখন ঘন্টাখানিক হয়ে যায় ওই দরবেশকে নক করার পর দরজা খুলছে না, তারা দরজা ভেঙে দেখে যে সে দরবেশ ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে ঝুলে আছে, মানে সে সুইসাইড করেছে। এটা এলাকায় জানাজানি হয়ে যায় এবং পরদিন সকালে সেই লাশ কাটা ঘরের প্রথম লাশটাই থাকে দরবেশের, এবং ওই লাশ চাটি দিয়ে বিছায় লাশ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়। এখানে দরবেশের যে ফ্যামিলি মেম্বাররা ছিল ওরা পুলিশ ভেরিফিকেশনের জন্য ওরা থানায় দৌড়াদৌড়ি করতে যায়। তো মোটামুটি এখানে নিরিবিলি ছিল। তো যেই ডোম লাশ কাটতো তার একটা ছোট ছেলে ছিল। তো ওই ছেলেটাও ওই যে মনির বা ওদের যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের খুব পরিচিত বা ঘনিষ্ঠ ছিল। তখন ওই মনিরের ফ্রেন্ড সার্কেল ওই ডোমের ছেলেকে বলে যে দেখ, তোর বাপ তো নাই, তোর বাপ আসলে লাশ কাটাকাটি করবে, তো আমরা একটা বাজি ধরছি যে আমাদের মনির আজকে যে লাশটা আছে এটা ধরে দেখাই দিবে। তো ওই ডোমের ছেলে বলে যে দেখ, যেটাই করবি আগে আগে করিস, কারণ আব্বা আসলে কিন্তু পরে সমস্যা হবে যদি দেখে তোরা লাশ নিয়ে কাটাকাটি করছিস। তো যেটাই হোক, মনিরের ফ্রেন্ড যারা ছিল তারা নাকি দূরেই দাঁড়ায় ছিল এবং অনেক দূরে দাঁড়ায় ছিল, এবং মনির নাকি এরকম দৌড় দিয়ে গিয়ে সে লাশের কাছাকাছি, লাশ ঘরে রেখে লাশের কাছাকাছি যেতেই ছাটিটা একটু খুলে ফেসটা দেখে লাশটাকে ধরে রাখে। এবং অনেকক্ষণ ধরে রাখার পরে তার মানে খুব একটা খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে মানে সে নিজের থেকে শরীরে নাকি সে প্রচন্ড ঘামাচ্ছিল, এবং এরকম 5-10 মিনিট সে যখন দাঁড়াচ্ছিল, যতক্ষণ দাঁড়াচ্ছিল তার নাকি বুকে খুব ধরপড়ানি এবং খুব প্রচন্ড ঘামাচ্ছিল, এবং সে নাকি ওইখানেই বসে যায়, মানে ওই লাশ কাটা ঘরের পাশেই হঠাৎ করে বসে যায়। এই লাশটা ধরে যখন লাশটাকে ছেড়ে দিবে তখন হঠাৎ করে বসে যায়। তো ওর বন্ধু বান্ধব যারা ছিল ওরা দূরের থেকে দেখেই মানে বুঝে ফেলে যে মনির হয়তো ভয় অসুস্থ হয়ে গেছে, এবং তারা দৌড় দিয়ে মনির কাছে আসে এবং বলে, বন্ধু কি হয়েছে? বলছে কিছু হয় নাই। তো তারা সেই মুহূর্তে বলে যে নাকি মনির নাকি সেই মুহূর্তে প্রচন্ড ঘামাচ্ছিল এবং ওর বুক মানে গা পুরা কাঁপতেছিল। তোর বন্ধু বান্ধবরা যারা ছিল ওরা হয়তো তখন বুঝে যে না, আসলে কাজটা করা ঠিক হয় নাই, লাশ নিয়ে এরকম কাজটা করা ঠিক হয় নাই, যত টাকার বাজি হোক। যাই হোক, ওরা মনিরকে ওর বাসায় দিয়ে আসে এবং বলে যে ও একটু অসুস্থ হয়ে গেছে, এর জন্য ওকে ধরে ধরে নিয়ে আসলাম, নেন একটু। ওর মনিরের মাকে বলে যে ওর একটু শোয়ায় দেন ওকে। তো মনিরের মা বলে যে তোমরা সারাদিন ঘুরে বেড়াও, কি করছো আমার ছেলের এই অবস্থা হলো কেন? তো মনির তোর সেন্স আছে, সে বলতেছে যে মা ওরা কিছু করে নাই, আমি হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো মনিরের মা খুব বকা দেয় মনিরকে যে তুই কেন এত দৌড়াদৌড়ি করিস বাইরে। তো যাই হোক, মনিরের সে বন্ধু বান্ধব সেদিন মতো চলে যায়। তো ওই বাইরা নানি বলে যে সেদিন ওরা মানে মনিরের নাকি পেটে এমন ব্যথা হয়েছিল যে বাইরা নানি বলে যে আমার বাসার থেকে ধরো কয়েকশো গজ সামনে ছিল মনিরের বাসা, মানে সেই রাতে খুব চিল্লাচিল্লি শুনতাম যে মনির খুব চিৎকার করে কাঁদতেছে যে মা পেট ব্যথা আমাকে বাঁচাও। এবং ওনার মানে বাইরা নানি মানে ওনার হাজবেন্ড নানা বাইরা নানাও নাকি মনিরকে সেই রাতে দেখতে গেছিল, মানে সে পেট ব্যথা এবং রক্ত বমি। তখন মনিরের মা ওর সেই বন্ধু বান্ধব বলে যে আসলে কি হয়েছিল বলতো। তখন পুরোটা ঘটনা বলে যে ও এরকম লাশ কাটা ঘরের এখানে গেছিল, এরকম লাশ ধরছে, ওই দরবেশের লাশ ধরছে, তারপর থেকে এরকম। তখন আমার বিল্ডিং এ যে বাড়িওয়ালা নানা ছিলেন উনি নাকি তখন ওই মনিরের মাকে বলে যে দেখো ওই দরবেশ তো জিন চালান দিত, ওর তো শুনছিলাম যখন মারা যায় তখন নাকি ও জিন দিয়ে চিকিৎসা করতে চাইছিল। তো যেটাই হোক, তোমরা পারলে মনিরকে একটু ভালো হুজুর দেখাও, ঝাড়ফুঁক দাও, দেখো ঠিক হয়ে যাবে। এগুলা আসলে অনেক সময় বাচ্চারা ভয় পেলে এরকম হয়। তো যথারীতি এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরে হুজুরকে কয়েকদিন পর ঝাড়ফুঁক দেওয়ার পর মনির কিছুটা ঠিক হয়, কিন্তু মনির মাঝে আচরণটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। সে ঘর থেকে খুব একটা বের হয় না এবং ও মানে কিছু অলৌকিক ঘটনা ঘটে যে ও ওর মাকে যেগুলা বলতো ঠিক ওরকমই সব ঘটে যাইতো। কেন যেন এরকম ঘটে যাইতো, এর একটা এক্সাম্পল নাকি এরকম ছিল, মানে ওই বাইরা নানি বলে যে একবার নাকি মনির ওর বাবাকে সকালে বলে যে বাবা তুমি আজকে বাসা থেকে বের হয়ে না,
তুমি ঘরে থাকো, তুমি একটা অ্যাক্সিডেন্ট করবা, ঘর থেকে বের হয়ে না, এরকম অনেক রিকোয়েস্ট করে। তো মনিরের বাবা বলে, আরে পাগলের মতো কি বলো, আমার কাজ আছে, আমি বের হবো। তো এরকম উল্টা ঝাড়ি দিয়ে মনিরের বাবা নিজে বের হয়। তো ঠিকই সেদিন মনিরের বাবা দুপুরে উনি বাসের একটা অ্যাক্সিডেন্ট করে ওনার বেশ গুরুতর আহত হয়। এটা মানে যখন ঘটে তখন নাকি মনিরের বাবা খুব অবাক হয়ে গেছিল। তারপরও বিশ্বাস করে না, বলতেছে হয়তো ছেলের মনে টান ছিল যে বাবা যাতে বের না, হয়তো এরকম কারণে ছোট্ট একটা নিচু ঘটনা ঘটছে। আরেকবার নাকি এরকম মনিরের নানা যখন মারা যাবে তখন মনির তার মাকে বলছিল যে মা তুমি নানা বাড়ি চলে যাও, নানা খুব অসুস্থ, কখন কি ঘটে বলা যায় না, তুমি চলে যাও। অনেক জোরাজুরি পর মনির ওর মাকে নানা বাড়ি পাঠায় দেয়। ঠিকই তার একদিন পরে মনির নানা মারা যায়। তো এরকম যখন ঘটনাগুলো মনের মধ্যে ঘটতেছিল তখন ওর বাবা মা কিছুটা ঘাবড়া যায়, এবং ওরা নাকি এই ওর মনির বাবা নাকি এই পারিয়া নানার কাছে, মানে আমি যে বিল্ডিংয়ে থাকতাম এই নানার কাছে এসে নাকি বলতো যে দেখেন মনির মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। আগে যেমন ও এরকম বাউন্ডারি টাইপের ছিল, বাইরে খুব ঘোরাঘুরি করতো, এখনো ঘর থেকে একটু বাইর হয় না, একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকে। আর কিছু ঘটনা আছে ও ঘটার আগে আমাদেরকে বলে দেয়, দেখা যায় ওগুলাই ঘটে। হুজুর তো দেখাইছি, তারপরও বলেন কি করা যায়। সে পারিয়া নানা বলে যে দেখো এটার তো কোনো সলিউশন নাই বা এটা কোনো সমাধান নাই, আমি এখন কি বলবো, হুজুর দেখাইছো, তোমার ছেলে সুস্থ আছে, হয়েছে তো আর কি চাও। ও যেটা ঘটার ঘটে বলুক, এটা হয়তো ঘটছে আর কি, কোনো রকম বলছে, ঘটে গেছে, বাদ দাও ওগুলা এত টেনশন করো না। তারপর এই মনির একবার নাকি ও স্বপ্ন দেখে যে ও খুব অসুস্থ এবং তার ট্রিটমেন্ট করা হচ্ছে না দেখে সে মৃত্যুর করে ঢলে পড়বে, এবং সে এই জিনিসটাই হুবহু তার মাকে বলে যে মা আমার শরীরটা খুব একটা ভালো না, মানে যখন যেদিন সে স্বপ্ন দেখে তারপরের দিন তার মাকে বলে যে মা আমার শরীরটা ধরে দেখো, আমার শরীরটা খুব একটা ভালো না, জ্বর লাগতেছে, আমার হসপিটালে নিয়ে চলো। তখন মনিরের বাবা শুনে বলে যে দেখ তোর একদিন জ্বর হইলো, গতকাল রাতে জ্বর ছিল না, আজকে সকালে বলিস তুই জ্বর হয়েছে, তোর এখন হসপিটাল নিবো কেন, আগে ওষুধ খা, এমনি ঘরে ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে তো টেনশন করিস না। কি না কি কাজ করছোস কয়েকদিন আগে, এই কারণে তুই ভয় পেয়ে ঘরে বসে থাকোস, ঘরের বাড়ির থেকে বেরো হস না, তোর মধ্যে সব আজগুবি জিনিস ঘটতেছে, তুই এগুলো বাদ দে, সুস্থ হয়ে যাবি, তুই ওষুধ খা, সুস্থ হয়ে যাবি। মারিয়ানানি বলে যে দেখো সেই দিন, মানে যেদিন এই ঘটনাটা ঘটে, মানে মনির যেদিন স্বপ্ন দেখে ওর মাকে পরের দিন যে ঘটনাটা বলে, সেদিনই সন্ধ্যার সময় এই জ্বরের কাঁপুনিতে মনির মারা যায়। এবং বারিয়ানানি বলে যে দেখো এটা ভয়ের ঘটনা কিনা জানি না, কিন্তু মানে একটা আজব একটা ঘটনা এরকম ঘটে যে ছেলেটা ওই লাশটা ধরার পরই ওর মধ্যে এরকম সব ঘটতেছে বা ঘটছিল, এটা আসলেই খুব একটা অলৌকিক ধরনের একটা ঘটনা ছিল। তো বারিয়ানানি আমাকে এটা বলে, এবং উনি বলে যে দেখো তুমি যদি বেশি ভয় পাও, দরকার হলে তোমার বন্ধু বান্ধব আজকে রাতে বাসায় থাকো, সমস্যা নাই, কিন্তু তুমি বাসা থেকে যাও, তোমাকে আমি আবার পরে আরেকটা ঘটনা আছে এরকম শোনাবো। তো যাই হোক, এই ঘটনাটা আমার বেশ ভয় লেগেছিল সেদিন, এবং আমার এখনো মনে আছে সেদিন আমি বাসায় ছিলাম না, আমি আমার ফ্রেন্ডের বাসায় রাতে ছিলাম। তো যাই হোক, আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সাকওয়াত বাবন, পুরান ঢাকা থেকে। জি, অনেকদিন পরে রাসেল ভাইয়ের আমন্ত্রণে এসেছি। হ্যাঁ বাবুন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন এবং অনেক বছর হবে বোধহয় আসলে। জি, হ্যাঁ সেটাই, আসলে কাজের ব্যস্ততার জন্য আসা হয় না, তবে মাঝে মাঝে আসবেন, আমাদেরও ভালো লাগে। ইনশাআল্লাহ আসবো। জি। একবার শুরু করলে আসলে বুথ এফএম আমাদের প্রাণের অনুষ্ঠান, সেটাই। তো এটা ছাড়া আসলে আমরা থাকতে পারি না। প্রতিদিন রাতে ঘুমাতে গেলে বুথ এফএম কানের সাথে বাজাইতে হয় আর কি, তো না বাজে এটা আমি আসলে বুথ এফএম শুনে ঘুমাই, সত্যি কথা। আমার মোবাইল চেক করলে আপনি দেখবেন সবসময় বুথ এফএম শুনে ঘুমাই।
তো আমি আমার ঘটনা শুরু করি। জি। তো আসলে যে মানুষের জীবনে অনেক অপার্থিব ঘটনা ঘটে যায় যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, নামাজটা পড়বো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাব ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে, তো 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তার আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময়ের পরে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে আবার একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়িয়েছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যেই মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাড় পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছিল। আর নাবেদও আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো দরজা পর দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালির হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে বাড়ি সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা আলোচনা করে তারপরে চলে যায়। তো আমি নামাজের মধ্যে ওই মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা ভুলতেই পারতেছিলাম না। আমি সূরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তার মধ্যে আসতেছিল যে মেয়েটা কে, আমি তো চিনতে পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে? তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলা? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসার থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি, আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল, এবং রাসেল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমি এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে ওই মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে 2টা ব্যাগ নিয়ে হাতে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়সড় থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম যে কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার যে মেয়ে এটা। তো আমার ওয়াইফ বলে যে এই তুমি নামাজ শেষ করো তো, আমার নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না, এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আমি আমার বেডরুমে, দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিস দিয়ে বললাম এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না? মেয়েটা কে বলো?
তুমি কি বলতেছো, কি না কি দেখছো, আসলে কি এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, এই আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সব সময়, তো এই যে টেবিলের উপরে রাখছে। আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে ইয়া পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না, আমার তো মিলাইতে পারতেছি না। আমি বলি না, আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা, এটা ঠিক না, আমি দেখছি কাউকে। কয় তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ, তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু, আমার সাথে তো কেউ আসে নাই, হ্যাঁ আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখাই রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর, আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না, আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজন্ত একটা মেয়েকে দেখলাম, আমার চোখের সামনে দরজা খুলে আমার দিকে তাকে হাসতেছে। আমি তার সাথে সাথে আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপারে, পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা, না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাগত ভাই আসেন এখানে এসে একটু আসলে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যেই বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার এখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়, ও একদম ছাদে যেয়ে আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায়, আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো রাসেল ভাই আমার একটা অনুভূতি হলো কি, যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে। মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে, অথচ আমার পিছনের দেয়ালটা একদম পুরো একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা, মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলো, আমি পিছনে দাঁড়ায় আমি কিন্তু কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, সূরায় বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরাই ক্লাস করলাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 12টা বাজে, তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11:30 11:15 12টার সময় আমি গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দায় স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3তলায় থাকি, ও 3তলা থেকে 4তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। কারণ তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, আপনার সিঁড়ির নিভে গেছে। বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য সাইড থেকে যে আলো আসতেছে, সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। তো
তো আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয় আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যেই একটা টপ যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওরপর আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে, চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে এইখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সে মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি, আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কিংবা শিরশির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা আসলে এই বিড়ালটা কোনো না মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই এই ছিল আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি আজকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা 2004-05 সালের দিকে ঘটা। আমি কথা না বলি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামে ইসমাইল নামে এক কুস্তিগির ছিল, উনি অনেক বিখ্যাত ছিল, আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন। উনি কুস্তি খেলার জন্য বিভিন্ন জায়গায় যাইতো আর কি। তো উনি সেবার হচ্ছে ফরিদপুরে যায় কুস্তি খেলার জন্য। তো ফরিদপুর থেকে যখন ব্যাক করে তখন রংপুরে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়। তো 4-5 সালের দিকে রাত 10টা মানে অনেক রাত, তো অতটা এদিকে যেহেতু উত্তরাঞ্চল অতটা ওভাবে উন্নত হয়নি, তো ওরকম অত গাড়ি ঘোড়া ছিল না। তো উনি রংপুর থেকে যখন রওনা দেয়, একটা ভ্যান পাইছিল, ভ্যানে করে রওনা দেয়। তো রংপুর থেকে আমাদের হচ্ছে ওদের গ্রাম, আমাদের বাসা আর কি প্রায় 30 থেকে 40 কিলোমিটার হবে। তো চৌধুরানী পর্যন্ত ওই ভ্যানটা আসছে, আর এদিকে আসবে না। তো চৌধুরানী থেকে নেমে পড়ে। তো চৌধুরানী থেকে গ্রামটা প্রায় 2 কিলোমিটার হবে রাস্তা। তো 2 কিলোমিটার রাস্তা, এখন একটা রাস্তা আছে মেইন রাস্তা যেটা, সেটা একটু ঘুরে আসতে হবে, আর একটা ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হবে। তো উনি যেহেতু বলবে যে এদিক দিয়ে তাড়াতাড়ি হবে, তো আমি এদিক দিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। তো এখন উনি বের হলো, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছে, সিগারেট ধরে হাঁটতেছে। তো এখন আস্তে আস্তে একটা গাছ আছে, তেঁতুল গাছ, গাছটা এখনো আছে, অনেক বিশাল। তো ওইখানে আসার পর একটা কান্নার আওয়াজ পাচ্ছে। তো কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ। তো এখন উনি ভাবতেছে আচ্ছা এত রাতে কান্নার আওয়াজ কই থেকে আসবে। তো আচ্ছা উনি অত কিছু না চিন্তা করে উনি খোঁজাখুঁজি শুরু করলেন। তো খুঁজতে খুঁজতে দেখে যে রাতটা ছিল চাঁদনি রাত। তো এখন উনি দেখলো যে গাছের মধ্যে বেশি না, প্রায় 8 থেকে 10 ফুট হবে, এই উপরে একটা বাচ্চা কান্না করতেছে। তো এখন বলতেছে কে 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 ওখানে? তো বলতেছে যে ইসমাইল কাকা, আমি। তো বলছে, উনি কণ্ঠ শুনে বুঝতে হলো যে ওনার এই গ্রামের ছেলে। তো উনি বললো কিরে তুই এত রাত এখানে কি করতেছিস? বলছে কাকা আমি তো চৌধুরানী গেছিলাম বাজার করতে, তো আসতে ধরে প্রায় রাত হয়ে গেছে, তো আমি তো অত কিছু না ভেবে আমি আসতেছি, একটা কুকুর ধাওয়া করছে আমার। তো আমি সেই ভয়ে দৌড়ে এসে গাছে উঠছি। তো আমি গাছে উঠছি, এখান থেকে অনেক আমি আর এখান থেকে নামতে পারতেছি না। তো এখান থেকে কেউ আর যাচ্ছেও না, আমি তখন তো এখানে গাছের মধ্যে বসে আছি, কেউ আমাকে নামাইতে, আমি এখন নামতে পারতেছি না, আমি এখন বাসায় যেতে পারতেছি না। তো বলতেছে ও আচ্ছা থাম ওখানে থাম। তো বলছে তুই ই কর, আমি তো একটা লাঠি দিচ্ছি, তুই লাঠিটা ধরে ঝাঁপ মার, আমি তোকে ধরতেছি। না না আমি তো নামতে, আপনি গাছে উঠেন, গাছে উঠে আমাকে নামাইনি। তো এখন উনি অত কিছু না ভেবে গাছে উঠে, তো উঠে এখন বলতেছে যে তুই আমার পিঠে চড়, আমি তোকে নামাই দিচ্ছি। তো এখন বাচ্চারা ওকে ওর পিঠে চললো। তো পিঠে চড়ে এখন নামতেছে, তো বেশি দূরত্ব না, জাস্ট যেহেতু 10 ফুট, মানে একটু ঝাঁপ মারার ব্যাপার। এখন ওই বাচ্চারা যেহেতু ঘাড়ে আছে, সে তো ঝাঁপ মারতে পারবে না, এখন গাছ বয়ে বেয়ে নামতে হবে। তো এখন নামতেছে, যে বাচ্চাটাকে পিঠে নিছে মনে হচ্ছে কত না ভারী একটা জিনিস পিঠে নিছে, এবং উনি বুঝতেছে মনে কেউ ওর পিঠের মধ্যে নখ ঢুকাই দিচ্ছে, মানে আচরণ আর কি, নখ ঢুকাই দিয়ে মাংস তুলে নিচ্ছে, এরকম একটা ফিলিং পাচ্ছে। তো উনি একটু নিচে নামার পরেই মাটিতে পড়ে যায়।
মাটিতে পড়ে যাওয়ার পর উনি যেটা দেখেছিলেন আসলে ওটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না। আর ওটা আসলে একটা কোনো বাচ্চা না, একটা বিভৎস চেহারার একটা মানুষ। ওটা দেখার সাথে সাথেই উনি সেন্সলেস হয়ে যায়, ওখানে সেন্সলেস হয়ে যায়। তো ওখানে পড়ে থাকেন। তোর ওই রাতে অর্থাৎ সেদিন হাটের দিন ছিল, চৌধুরী গ্রামে অঞ্চলে হাট বলে, অর্থাৎ হাটের দিনে বেশি লোকজন হয়। তো চৌধুরী থেকে বাজার করে ব্যবসায়ীরা আসতেছিল, 3-4 জন এরকম ছিল। তো ওরা আসতেছিল, আসার সময় দেখে যে ওই ইসমাইল কুস্তিগির ওখানে পড়ে আছে। যেহেতু উনি অনেক বিখ্যাত ছিল, সবাই ওনাকে চিনতো। তো এখন সবাই ধরাধরি করে বাসার দিকে নিয়ে আসছে। তো বাসায় নিয়ে এসে মুখে পানি টানি দিছে, দিয়ে যায় করছে। উনি কথা বলতে পারতেছেন না, আর তো কথা বলতে পারতেছেন না। তো উনি করা হলো, ডাক্তার ডাকা হলো। ডাক্তারের কাছে এখন গেল, ডাক্তার বলতেছে যে ওকে হয়েছে, ওর হাড়ের সমস্যা হয়েছে, উনি যে দাঁড়াতে পারতেছেন না, ওর হচ্ছে কোমরের মধ্যে ওর কোনো প্রবলেম হয়েছে। তো এটা বলার পর ডাক্তার বলতেছে আসলে এটা আমার দ্বারা সম্ভব না, আপনার রংপুর মেডিকেলে নিয়ে যান। তো রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলো। তো মেডিকেল ডাক্তার দেখার পর এক্স রে করতে দিল। এক্স রে করার পর ওখানে বললো, দেখা গেল যে ওর মেরুদণ্ড হাড়টা এমন ভাবে ভেঙে গেছে, মানে একদম দুমড়ে মুচড়ে গেছে যেরকম সেরকম ভাবে। তো ডাক্তার বললো আসলে এটা কখনো ভালো হবে না, আপনি এটা হচ্ছে ওনাকে সবসময় শুয়ে থাকতে হবে, এরকম ভাবে যতদিন বেঁচে থাকবে ততদিন বাঁচা সম্ভব। আসলে তাছাড়া ওনার দাঁড়ানোর কোনো স্কোপ নাই এখানে। তো যাই হোক, ওখানে ওনাকে বাসায় নিয়ে এসে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আস্তে আস্তে উনি প্রায় 3-4 মাস পর এরকম উনি শেষ পর্যন্ত মারা যান। তো মারা যাওয়ার আগে উনি একটু সুস্থ, মানে কথা বলা পর্যায়ে গেছিল, মানে কথা বলতে পারছিল, তখন তো কথা বলতে পারতো না। তো তখন উনি ওনার কাহিনীটা সবাইকে বলছিল যে আমার সাথে এই ঘটনা ঘটছিল। তো আসলে তারপরে ওই ডাক্তারি করার পাশাপাশি অনেক কবিরাজও দেখানো হয়েছিল, অনেক করা হয়েছিল, বাট কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত উনি মারা গেছে। তো ঠিক এই ঘটনার 3 থেকে 4 মাস পর, 3 থেকে 4 মাস হবে, তো জুম্মন নামে এক স্টুডেন্ট ছিল, মানে তখন ওই ক্লাস 10 পড়তো। তো ওই একদিন হচ্ছে সন্ধ্যার সময় ওই চৌধুরী থেকে বাজার করে বাসার দিকে আসতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আসছে। তো বেশি রাত হয়নি আর কি, কেবল অন্ধকার হয়ে গেছে। তো ওই সময় দেখে ওই সেম একটা কান্নার আওয়াজ পাচ্ছে। তো কান্নার আওয়াজ পাচ্ছে, এখন উনি আবার জুম্মন খোঁজা শুরু করলো যে কোথায় কান্নার আওয়াজ। তো দেখে যে ওই ডালের মধ্যে একটা মেয়ে বাচ্চা, এবার ছেলে না, এবার মেয়ে বাচ্চা একটা কান্না করতেছে। তো যে অতটা সন্ধ্যা হয়নি, তো বোঝা যাচ্ছে যে। তো এখন বলতেছে যে তুমি এখানে কি করো? তো বলতেছে যে আমি এরকম আমি ইয়াতে গেছিলাম, তো আমাকে একটা কুকুর ধাওয়া করছে, আমি দৌড়ে এখানে উঠছি। ওখানে উঠছো, নামে এসো। আমি তো নামতে পারতেছি না, এই কারণে তো আমি আপনাকে গাছে উঠে আমাকে নামাই দেন। তো এই কথা বলার সাথে সাথে ওনার মনে পড়লো সে ইসমাইল কুস্তিগিরের কথা, যে হ্যাঁ ওনার সাথে এরকম ঘটনা ঘটছিল। উনি তো গাছে ওঠার পর এরকম ভাবে ওনাকে শেষ পর্যন্ত উনি মারা গেছে। তো সে বুঝতে পারে, জুম্মন আসলে বুঝতে পারে যে আসলে কোনো হইতে পারে, অর্থাৎ কোনো অশরীরী আত্মা হইতে পারে। তো এখন সে বুদ্ধি করে সে বলে যে আসলে তুমি করো, আমি তোমাকে লাঠি দিচ্ছি, তুমি গাছ থেকে নামো। না তুমি ওঠো। আমি সমস্যা নেই, আমি মই দিচ্ছি, তুমি মই এনে দিচ্ছি, তুমি গাছ থেকে নামো। না ওইগুলা দিয়ে কিছু হবে না, তুমি গাছে ওঠো, আমি তোমার সাথে নামবো, আমি নামতে পারবো না। তো এখন এটা ভেবে সে এখন ভয়ে মানে ওখান থেকে একটা দৌড় দেয়। তো কিছু দূর আসার পরে দেখে সে মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে গেছে। সে ওই বাচ্চাকে দেখে, মানে ওর যে চেহারা দেখছে, আসলে সেই চেহারা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। একদম বিভৎস চেহারা দেখছে, বিভৎস চেহারা দেখে সে ওখানে পড়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর ওখানে অনেক খোঁজাখুঁজি, ওকে পাওয়া যায় না। পরের দিন সারাদিন খুঁজে, সেই রাতেই খোঁজা হয়েছে, সবাই মিলে নাকি খুঁজছে, তো ওকে পাওয়া যায়নি। তো এখন যখন পরের দিনও পাওয়া যাচ্ছে না, তার পরের দিনও পাওয়া যাচ্ছে, এরকম করে 1 সপ্তাহ কেটে যায়, কোনো খোঁজ নাই, প্রায় 1 বছর কেটে যায়। 1 বছর পর সে যে রাস্তা থেকে হারিয়ে গেছিল, ঠিক বিকেল বেলা ওইখান দিয়ে সে হেঁটে আসতেছে। তো হেঁটে আসতেছে, সবাই কি জুম্মন ভাই, সবাই এখন ছোট বাচ্চারা প্রথমে দেখছে, জুম্মন ভাই কই গেছলি, কোনো কথা বলে না। তো এখন সবাই আস্তে আস্তে সবাই জানাজানি হয়, কে জুম্মন আসছে। 1 বছর পর জুম্মন আসছে, ওর বাবা মা খোঁজ পায়, বাবা মা দৌড়ে আসে বাসায়, এসে ওকে বাসায় নিয়ে যায়, মাথায় পানি ঢেলে, মানে ওই কথা বলতেছিল না, মাথায় পানি ঢালার পর একটু পরে এখন বলে যে হালকা কথাবার্তা বলে। তো বলে যে আমাকে খাবার দাও। সে বলে খাবার দাও, মানে সে প্রচন্ড ক্ষুধার্ত, বলে যে আমাকে খাবার দাও। হ্যাঁ, সবাই এখানে খাবার দাবার দিল, দিয়ে এখন সে একটু হালকা একটু সুস্থ হইলো। হওয়ার পর সে বলতেছে যে তার সবকে কি করছে, আসলে তাকে নাকি আচ্ছা একটা ওই মেয়েটা
তাকে উঠাই নিয়ে গেছে, অর্থাৎ যে যখন তার হচ্ছে যখন জ্ঞানটা ফেরে, সে দেখে যে মানে অনেক লম্বা লম্বা মানুষ, সবাই অনেক লম্বা মানুষ, সে একাই এখানকার খাটে মানুষ, অনেক ফর্সা, অনেক সবাই পাঞ্জাবি পায়জামা পরা, সবাই অনেক দাড়ি, মানে অনেক বৃদ্ধ বৃদ্ধ লোক, মানে অনেক সুন্দর উজ্জ্বল চেহারা, তার মধ্যে সে ওখানে একাই আছে। সে আসলে ওকে নাকি পড়ি উঠাই নিয়ে গেছিল, সে বলে সব ঘটনা খুলে বলে যে ওখানে কি হয়েছে না হয়েছে। ওকে নাকি এটা নিষেধ করছিল যে বাসায় এসে যেন সে এই ঘটনাগুলো কাউকে না বলে, তারপরে সে সবাইকে বলছে। তো এরকম সব সুস্থ হয়, তো করে হুজুর ডাকা হয়, হুজুর ডেকে তাকে করা হয়, তাকে হচ্ছে পানি পোড়া খাওয়ানো হয়। তো যাই হোক সুস্থরাও ঠিকঠাক মতো সবকিছু চলতেছে। তো ঠিক মানে 3 মাস পর, সেম 3 মাস পর আবার ওই রাস্তা থেকেই ওকে আবার উঠাই নিয়ে চলে যায়। এরকম করে প্রথম দিন খোঁজ নেয়, দ্বিতীয় দিন খোঁজ নেয়, তৃতীয় দিন খোঁজ নেয়, এবং সপ্তম দিনের বেলা সে আবার ফিরে এসে সে আবার ওই কাহিনী বলে যে আমাকে আবার উঠাই নিয়ে গেছিল। প্রথমবার তো আমাকে বলছিল, আমাকে প্রথমবার নাকি ওকে বিয়ে পড়া দিতে চাইছিল ওদের সাথে। তো ওই নাকি ওখানকার পরিবেশের সাথে ম্যাচ করতে পারছিল না। তো এখন ওখানকার যে সবাই বলছিল যে আচ্ছা একে আবার দেশে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক, তো ওখানে যাওয়ার পর এর নেক্সট টাইম যখন ওকে নিয়ে আসা হবে তখন যদি এই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো। তো আমি আবার গেছিলাম। তো যাওয়ার পর এবার আমি তো ওখানকার দিকে আমি বুঝতে পারছি, তো আমি তো ওখানে থাকবো না, কারণ একটা মানুষ কখনো একটা জিনের সাথে থাকতে পারে না, জিন পরিদের সাথে থাকতে পারে না, মানুষ আসলে মানুষের সাথেই সম্ভব। তো তারপর আমাকে আবার এখানে পাঠাই দেয়, তো আমি যে আবার আসি। তো এরকম ভাবে ওই ছেলে এখনো আছে এখানে আছে। তো উনি নাকি মাঝে মাঝে এখনো বিয়ে শাদী করছে। তো এখন মাঝে মাঝে হুট করে 2-3 দিনের জন্য উধাও হয়ে যায়, আবার চলে আসে, এরকম কিছুদিন পর পরে এখনো ঘটনা ঘটে। উনি এখনো বেঁচে আছে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবারের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান, যিনি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনার পাঠানো আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি মূলত উনি শুনেছেন ওনার বন্ধু আসিফের কাছ থেকে। মূলত আসিফের এক চাচাতো বোন, তার নাম হচ্ছে মারিয়া, তার সঙ্গেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল। আর আসিফের বাড়ি পাবনা জেলার শীতলপুর নামক গ্রামে, আর ওনার চাচাতো বোনের বাড়িও সেখানে। আর চাকরির সূত্রেই মূলত আসিফের সাথে শেখ সালমান ভাইয়ের পরিচয়। আর আসিফ আর উনি একই জায়গায় থাকতেন। তো যখন উনি ঘটনাটি শুনেছিলেন, দিনটি ছিল 2021 সালের জুলাই মাসের কোন এক বৃহস্পতিবার, যেহেতু পরদিন শুক্রবার ছুটি ছিল। আর সেদিন রাতে আনুমানিক 10টার দিকে ওনারা মেসের ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সবাই ভূতের গল্প শেয়ার করা শুরু করে। সেখান থেকে আসিফের ঘটনা উনি জানতে পারেন এবং এরপরে এই ঘটনাটি উনি মনে রেখেছিলেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সূত্রপাত মূলত 2017 সালের মার্চ মাসের কোন এক সময় ঘটেছিল। এটি কিন্তু আসিফ যিনি যিনি মূলত এই শেখ সালমান ভাইকে বলেছেন, তার মতো করে এখন আমরা বলার চেষ্টা করব, তার মতো করে বলতে, তার ভাষায় নয়, আমার ভাষায় আমি বলছি, কিন্তু আমরা এখন চিন্তা করব আসিফ ভাই উনি বলছেন ঘটনাটি। তো আসিফ ভাই যখন উনি ওনার চাচা, ওই সময় আবার ওনাদের ওই চাচা বাড়ি এবং ওনাদের একই জায়গায়, একই মোটামুটি পাশাপাশি আর কি। তো সন্ধ্যা হয়ে আসছিল, মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল ওই সময়। তো আসিফ ভাইয়ের যে চাচি, তো উনি ওনার মেয়ে আসিফ ভাই চাচাতো বোন মারিয়া, যার নাম ছিল মারিয়া, তার বয়স 14, 15 বা 16 এরকম ছিল, ম্যাক্সিমাম 16 ছিল আর কি। তাকে বলে যে দোকান থেকে দ্রুত কয়েল কিনে আনতে। দোকানটা তার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 7 থেকে 8 মিনিটের দূরত্ব ছিল। তো মাগরিবের আজানের কিছু সময় আগের ঘটনা কিন্তু এটি। আর ওই দোকানে যেতে হলে রাস্তার পাশে একটি জঙ্গলের মতো রয়েছে। তো
তো সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে আর কি, জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, সেখান দিয়ে যেতে হবে। তো তিনি সেখানে যান, মানে মারিয়া সেখান থেকে দোকানে যান, দোকান থেকে ওই কয়েল কিনে বাড়ি চলে আসে, সবকিছু স্বাভাবিক। ওই দিন থেকে 4 থেকে 5 দিন কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিন্তু এরপর থেকেই বাড়ির লোকজন খেয়াল করে মারিয়ার আচরণের ব্যাপক পরিবর্তন হয়েছে। সারাক্ষণ হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, মেশে না। আর তার খাওয়া অদ্ভুত রকমের মানে বেড়ে গিয়েছিল, আগে যা খেত তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও সে খেত। এত খাওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে শুরু করছে এবং খুব দ্রুত সে শুকিয়ে যাচ্ছে, ওজন অস্বাভাবিক রকম মানে কমে যাচ্ছে আর কি। আর অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর আজান শুনলেই কান বন্ধ করে রাখে, মানে 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। আর আজানের সময় এভাবে 2 কান চেপে ধরে কেমন যেন ছটফট করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াতে থাকে, এমন একটা অবস্থা। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখানো হয়, ডাক্তার অনেকগুলো টেস্টও করান, কিন্তু তার কোনো রোগী ধরা পড়ে না। ডাক্তার যাবতীয় রিপোর্ট দেখে বলে মারিয়া সম্পূর্ণরূপে সুস্থ। পরিবারের লোকরা বলে তাহলে এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তখন বলে তার ভিটামিনের অভাব পড়েছে। এই কারণে ডাক্তার তাকে বেশ কিছু ভিটামিনের ওষুধ প্রেসক্রাইব করেন। তো বাড়ির সদস্যরা সেটাকেই মনে করেন সমাধানের পথ, এই মনে করে সেই ওষুধগুলো কিনে চলে আসেন এবং তাকে রেগুলার সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন। কিন্তু এর পরেও শরীরের কোনো উন্নতি হয় না এবং আগে যে বিষয়গুলো হচ্ছিল তার সাথে সেগুলো চলতে থাকে। অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক রকমের কান্না, ভয়ানক চিৎকার, এই সমস্ত বিষয় কিন্তু একদম স্বাভাবিক না। সেটি অন্য কেউ বুঝতে না পারলে প্রথম যিনি বুঝতে পেরেছিলেন সেটি হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। আসিফ ভাইয়ের দাদি তার ছেলেকে মানে আসিফ ভাইয়ের কাকাকে বলে যে মারিয়াকে ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য, কিন্তু ওনার কাকা প্রথম দিকে রাজি হন না। যাই হোক, পরবর্তীতে রাজি হয়েছিলেন। তো ওই দিন বিকেলে একজন কবিরাজের সন্ধান পান কাকা। পরদিন সকালে গিয়ে কবিরাজকে ঘটনা খুলে বললে কবিরাজ পরবর্তী মঙ্গলবার চিকিৎসা করবে বলে রাজি হন এবং ওনাদের বাড়িতে আসবে বলে কথা দেয়। যথারীতি মঙ্গলবার কবিরাজ আসলেন। কবিরাজকে দেখে মারিয়া ছটফট করতে লাগলো। তখন কবিরাজ চাচিকে বললেন যে একটু ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল গরম করে আনতে। কবিরাজের সামনে মারিয়াকে আনা হলো। কবিরাজ সেই গরম করা সরিষার তেল মারিয়ার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দেয় আর তার রিচুয়াল বা মন্ত্র বা এগুলো পড়তে থাকে বিড়বিড় করে। তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে বলতে লাগলেন, কবিরাজ তুমি কে? সাথে সাথে মারিয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত। মানে একটু আগে যে মারিয়া ছটফট করছিল, অস্বাভাবিক আচরণ করছিল, চিৎকার করছিল, এখন একদম শান্ত, কোনো শব্দ করে না। অনেকক্ষণ অপেক্ষার পর মারিয়া একটা কর্কশ কণ্ঠে উ উ আ আ এরকম শব্দ করে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ আসিফ ভাইয়ের কাকাকে বলে তার দ্বারা এ কাজ সম্ভব নয়, খুবই শক্তিশালী একটি জিনের খপ্পরে পড়েছে মারিয়া। আর এই জিনটা এতটাই শক্তিশালী যে জিনের বিরুদ্ধে কাজ করলে ওই কবিরাজের প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। কবিরাজ মারিয়ার চিকিৎসা করতে অস্বীকৃতি জানালেও সে ভালো একজন কবিরাজের সন্ধান দিয়ে যান এবং বলেন যে আপনারা ওই কবিরাজের কাছে নিয়ে যান। তো কবিরাজের পরামর্শ অনুযায়ী নতুন কবিরাজের কাছে আসিফ ভাইয়ের কাকা মারিয়াকে নিয়ে যান। সেই কবিরাজও আসিফ ভাইয়ের কাকাকে বলে দেন যে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, তিনি এই দুষ্টু জিনকে তাড়াতে পারবেন না। হতাশ হয়ে সবাই ফিরে আসে। আর মারিয়ার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে তার শরীরের হাড়গোড়ও বেরিয়ে আসতে চাইছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সে সদস্য,
এমনটা মনে হচ্ছিল। যাই হোক, কিছুদিন পর দেখা দিল আরো একটি সমস্যা। সন্ধ্যার পর মাঝে মাঝে মারিয়া উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে রাস্তার পাশে সেই জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আবার দুপুর বেলায় মেয়ে মানুষ হয়ে সে গাছের মাথায় উঠে বসে থাকত। তেমনি একদিন দুপুর বেলায় মারিয়া তাদের বাড়ির পেছনের কদম গাছে উঠে বসে আছে, একদম উঁচুতে। বাড়ির লোকজন তাকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামে না। সে শুধু রাগে গোঙাতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তো আসিফ ভাইয়ের ছোট কাকা, যিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি গাছে উঠে মারিয়াকে জোর করে নামিয়ে আসতে চান। কিন্তু গাছে ওঠার পর মারিয়া ছোট কাকার গলা চেপে ধরেন। ছোট কাকা শত চেষ্টা করেও মারিয়ার হাত থেকে তার গলাকে সরাতে পারছেন না। কাকা যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। অবস্থা বেগতিক দেখে আসিফ ভাইয়ের দাদা আজান দেওয়া শুরু করে, আর সাথে সাথে মারিয়া ওর ছোট কাকাকে ছেড়ে দেয়। তারপরও ছোট কাকা কিন্তু যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি গাছ থেকে নেমে আসেননি। তো আজানের শব্দে মারিয়া ছটফট শুরু করে এবং দুই কান বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে। এই সুযোগে ছোট কাকা অনেক কষ্ট করে মারিয়াকে নিচে নিয়ে আসে। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনা দুদিন পর একজন তান্ত্রিক ধরনের লোক মারিয়াদের বাড়িতে আসে। তিনি এসে বলেন তিনি মারিয়াকে সুস্থ করে তুলবেন, গ্যারান্টি সহকারে সুস্থ করবেন। বাড়ির সবার অবস্থা এমন যে যে যা বলছে তাই করছে, কারণ মেয়েকে তো সুস্থ করতে হবে। তো বাড়ির সবাই রাজি হন। কবিরাজ বলল তার চিকিৎসা করতে হলে এই বাড়িতে তাকে 3 দিন থাকতে হবে। এতেও বাড়ির সবাই রাজি হন। সেদিন রাতে কবিরাজ বাড়ির সবাইকে জড়ো করে বলেন এখন তিনি মারিয়ার ঘাড়ের জিন ছাড়াবেন। বাড়ির উঠোনে বড় করে একটা গোল দাগ দেন সেই কবিরাজ, এবং সেই দাগ দেয়া বৃত্তের বাইরে সবাইকে দাঁড়াতে বলেন। বৃত্তের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালান তিনি। সেখানে বসে মন্ত্র পড়তে থাকেন। একটু পর তার সামনে মারিয়াকে বসানো হয়। তান্ত্রিক মারিয়াকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মারিয়া কোনো উত্তর দিতে চায় না, বরং মারিয়া রেগে আরো ক্ষেপে যায়। সে গড়গড় আওয়াজ করতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক মারিয়াকে ঘরে নিয়ে যেতে বলে। তান্ত্রিক ওখানে উপস্থিত সবাইকে বলে যে তার 3টা ছাগলের মাথা লাগবে, আর এই জিন নাকি অনেক শক্তিশালী, তাই তাকে দক্ষিণা হিসাবে, মানে এই জিন ছাড়ানোর দক্ষিণা হিসাবে ওই তান্ত্রিককে 20,000 টাকা দিতে হবে। তো আসিফ ভাইয়ের কাকা রাজি হয়ে যান, কারণ তার মেয়ের সুস্থতা বলে কথা। পরদিন সকালে আসিফ ভাই এবং ওনার ছোট কাকা, যে মারিয়াকে ওই যে গাছ থেকে নামিয়ে এনেছিল, সেই ছোট কাকা, তারা বিভিন্ন গোস্তের দোকানে গিয়ে ছাগলের মাথা খুঁজতে থাকে। কিন্তু ওই বাজারে সাধারণত ছাগল জবাই খুবই কম হতো। তো ওই দিন অনেক ঘোরাঘুরি করার পর 2টো ছাগলের মাথা তারা পেলেও সেই দোকানদার, মানে ওই ছাগল যিনি জবাই করেছেন, সে কিছুতেই ওই ছাগলের মাথা বিক্রি করবে না। বলে না, বিক্রি করবো না, এটা আমি খাবো। তখন জিজ্ঞেস করে যে তাহলে বিক্রি করবেন না, সবাই তো বিক্রি করে, আপনি রেখে দিয়েছেন কেন? তখন বলে যে গ্রামে ছাগলের মাথাগুলো সাধারণত সাধারণ মানুষজন খায় না, অনেকেই এই কবিরাজি কাজের জন্য কিনতে আসে। আর এই কবিরাজি কাজের জন্য যদি এই ছাগলের মাথা বিক্রি করা হয়, তাহলে যিনি বিক্রি করছেন তার নাকি ক্ষতি হয়। এই কারণে সে বিক্রি করতে চায় না। তারপর ছোট কাকা এবং আসিফ ভাই অনেক অনুরোধ করে সব বিষয় খুলে বলার পরেও সে বিক্রি করতে রাজি না। অবশেষে ওই ছাগলের মাথা বিক্রেতা যিনি, মানে ছাগলের মাংস বিক্রেতা যিনি, তিনি যখন বুঝতে পারলেন এদের এই জিনিসটা দরকারি, সুযোগ বুঝে সে 8,000 টাকা চেয়ে বসেন। কিছুতেই দাম কমান না। অবশেষে 7,000 টাকা দিয়ে সেই 2টো মাথা এবং আরো কিছু টাকা দিয়ে অন্য আরেকটা দোকান থেকে অনুরোধ করে আরেকটা ছাগলের মাথা কিনে নিয়ে আসে। অথচ কিন্তু এই টাকা দিয়ে ছাগলই কিনে ফেলা যায়, কিন্তু অবস্থা এমনটা ছিল দ্রুত নিয়ে আসতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে, এসব বিষয় তাদের মাথায় কাজ করছিল না। তো যাই হোক, এরপর তান্ত্রিক মারিয়ার বাবা, মানে বড় কাকার কাছ থেকে অগ্রিম 6,000 টাকা নিয়ে তার কাজ শুরু করেন।
বলে রাত 10টা নাগাদ তিনি এই 3টা মাথা বাড়ির 3 দিকে রেখে আসবেন এবং তিনি সেটা রেখেও আসেন। তান্ত্রিক বলেন তার সাধনার জন্য আলাদা রুম লাগবে, আর আজ রাতেই তিনি জিন ছাড়াবেন, মানে ওই রাতে আর কি। তো মারিয়া সহ সবাই এক রুমে, আর পাশের রুমে তান্ত্রিককে দেওয়া হলো সাধনা করার জন্য, তিনি সাধনা করবেন। তান্ত্রিক রুমে ঢোকার আগে সবাইকে বলে যে গভীর রাতে তিনি দরজা খুলে বাড়ির 3 দিকে রেখে যাওয়া 3 ছাগলের মাথা নিয়ে আসবেন। তখন যদি কেউ বাইরে বের হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাদের, সুতরাং কেউ বাড়ির থেকে যেন বাইরে না বের হয়। এই বলে তান্ত্রিক রুমে প্রবেশ করলো। গভীর রাতে তান্ত্রিক দরজা খুলে ছাগলের মাথা আনতে গেল, কিন্তু ঘন্টাখানিক হয়ে যায়, তান্ত্রিক আর ফেরত আসে না। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়। বাড়ির লোকজন সকালে ছাগলের 3টা মাথা বাড়ির 3 পাশে দেখতে পায়, কিন্তু তান্ত্রিককে আর দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তান্ত্রিককে জিনে মেরে ফেলেছে? না, এই তান্ত্রিকটা ছিল একটা ভণ্ড। সে ওই পরিবারের বিপদ দেখে সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে সে ওই রাতের বেলা ছাগলের মাথা আনার কথা বলে সে টাকা নিয়ে সবাইকে ঠকিয়ে ভেগে চলে গেছে। যাই হোক, এদিকে তো মারিয়ার অবস্থা খুবই খারাপ, যেন মৃত্যু তাকে ডাকছে। কিছুদিন পর মারিয়াদের বাড়িতে একজন স্থানীয় হুজুর আসেন। হুজুর এসে কাকাকে, মানে আসিফ ভাইয়ের যিনি বড় কাকা, তাকে এক হুজুরের ঠিকানা দেন এবং সেখানে যেতে বলেন। আর এই কয়েকদিনে বাড়ির লোকের কাছে মারিয়ার বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তার এই পাগলামির বিষয়টি। আর তারা বুঝতে পেরেছেন যে আর কোনো কবিরাজ দেখিয়ে তার লাভ হবে না। কিন্তু তারপরেও দেয়ার ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে যান। হুজুরের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। যথারীতি মারিয়াকে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর মারিয়াকে দেখেই বলে যে আপনার অনেক দেরি করে ফেলেছেন। এই রোগীকে জিন থেকে মুক্ত করা গেলেও তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে মুক্ত করা হয়তো আর কখনো সম্ভব হবে না। তো যাই হোক, তবুও তিনি আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন। এদিকে মারিয়া কিছুতেই হুজুরের সামনে যেতে রাজি হয় না, মানে দূরে দূরে থাকে, কাছে যায় না সহজে। হুজুর মারিয়াকে অনেক প্রশ্ন করে, কিন্তু মারিয়া শুধু আ আ উ উ এরকম করতে থাকে, কোনো কথা বলে না। কিন্তু জিন যখন থাকে না তখন সে কথা বলে। কিছু সময় পর হুজুর বললেন যে একদিন মারিয়া ভরা সন্ধ্যাবেলায় মশার কয়েল কিনতে দোকানে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার পথে ওই জঙ্গলের পাশে একটি দুষ্টু জিন তার পিছু নেয় এবং ওর উপর আসর করে বসে, এবং তখন থেকেই এই দুষ্টু জিনটি তার সাথে আছে। কিন্তু এই জিনটি অনেক শক্তিশালী হলেও সে বোবা হলেও সে শিক্ষিত এবং নিজে ক্ষমতা বলে এতটাই শক্তি অর্জন করেছে যে স্বাভাবিক কোনো মানুষ বা কবিরাজের পক্ষে তাকে আটকানো অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার সমকক্ষ কোনো জিনও তাকে আটকাতে পারবে না। এখন উপায় কি? কিন্তু হুজুর বলেন যে তিনি মারিয়াকে আল্লাহ তাআলা চাহেন তো সুস্থ করে তুলবেন। কারণ হুজুর বললেন যে ওনার সাথে যে জিন রয়েছে সে আরো ক্ষমতাধর। কারণ হচ্ছে মারিয়াকে যেই জিনটি ধরেছে, এই জিনটি তার সাথে থাকা যে জিন রয়েছে তারই ছাত্র। সুতরাং যেহেতু মারিয়ার সাথে থাকা জিনটি হুজুরের সাথে থাকা জিনের ছাত্র, সুতরাং এই বিষয়টি সমাধান করাটা তার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। হুজুর ছিলেন অনেক সুন্দর চেহারার এবং এ কাজ করার জন্য হুজুর কোনো ধরনের কোনো টাকা দাবি করেননি যে তাকে কোনো টাকা দিতে হবে। হুজুর বললেন যে আপনারা চলে যান, মারিয়া সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তিনি শুধু একটি পাত্রে কিছু পানি পরে ফু দিয়েছিলেন এবং বললেন যে জাস্ট খালি 3 দিন খাবা তুমি, আর কিচ্ছু না, তুমি সুস্থ হয়ে যাবা। অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মারিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার ভগ্ন শরীর আবার ঠিক হতে শুরু করে। বাড়িতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, যে গাছে ওঠা বলেন, অস্বাভাবিক রকমের চিৎকার, কান্নাকাটি, আজান দিয়ে দিলে পরে যে কান চেপে ধরা, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, একদম স্বাভাবিক। বাড়ির সবাই অনেক খুশি, কারণ মারিয়া সুস্থ হয়ে গেছে। মারিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে এবং তার নর্মাল জীবনের মধ্যেই সে আবার চলে যায়। কিন্তু কে জানতো যে আরো ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। 4 মাস পর কোন এক সময় হঠাৎ একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় মারিয়ার শরীরে খিঁচুনি শুরু হয় এবং খিঁচুনি দিয়ে রক্ত বমি শুরু করে সে।
দ্রুত তাকে হসপিটালাইজড করা হয়। মারিয়ার খিঁচুনির কারণে তার হাত পা বাঁকা হয়ে আসছিল, চোখগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চেহারা। হসপিটালে নেওয়ার 2 ঘন্টার মধ্যে মারিয়া মারা যায়। ডাক্তারের রিপোর্টে দেখা যায় মারিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গিয়েছিল। একটি মাত্র মেয়ে, তার একটি মেয়েই ছিল আসিফ ভাইয়ের বড় কাকার। মেয়েকে হারিয়ে কাকা প্রায় পাগল হয়ে গেল। মোটামুটি মাসখানেক পর যখন কিছুটা সব স্বাভাবিক হয়ে গেল, তারপর কাকা সেই হুজুরের কাছে গেলেন। তখন সেই হুজুর বলেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওই দুষ্টু জিনটি মারিয়ার যে ক্ষতি করেছে সেটি তো আর রিকভার করা সম্ভব না। আমি তো শুধু সেই দুষ্টু জিনটাকে তাড়িয়েছি, আর ওই জিনটি মারিয়ার শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ করে দিয়েছে, যার কারণে মারিয়ার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি পাপড়ি বলছি, ধানমন্ডি ফতেগলি থেকে। তো এখন ভাই যে ঘটনাটা শেয়ার করবো, ফার্স্টের ঘটনাটা আমার এক্সপিরিয়েন্স করা লাইফ একটা ঘটনা। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমি আমাদের বাসায় কাজ করতো এক বুয়া। তো বুয়ার কাছ থেকে আরো প্রায় 8-10 বছর আগে শুনেছি, এবং সে আমাকে যখন ঘটনা শুনেছি তার থেকেও মিনিমাম 10-12 বছর আগে ঘটনাটা ঘটে যায়। হ্যাঁ, আমি বলছি যে বরিশাল জেলার আমতলী থানা বা গ্রাম, আমি আসলে ঠিক জায়গাটা স্পেসিফিক আমার মনে নেই, এবং অনেকে সম্ভবত জিনিসটা জানে। প্রবাবিলিটি নিউজ পেপারে এসেছিল যে মার হাতে বিভৎস ভাবে সন্তান খুন, এ ধরনের একটা আর কি হেডলাইন এসেছিল। তো ঘটনাটা আমি যেরকম ভাবে শুনেছি এরকম ছিল যে বউ আর কি যেই পারপাসে বলছিল, আমাদের পাশে আমার নানু বাসার দিকে তখন আমার মামার বিয়েতে খুব প্রবলেম হচ্ছিল, আলম মামা। তো উনি বিয়ে দেখতে গেলেন, নানা রকম প্রবলেম হচ্ছিল। তো বাই ইনসিডেন্স বউ আমাদেরকে একদিন বলে যে তার এক দেবর বা ভাইয়ের জন্য তারা তাদের গ্রামের এক মেয়ের সাথে বিয়ের একটা আলোচনা হয় তাদের। তো এরপরে সামহাউ তার সেই ভাইটা মানে খুব মারাত্মকভাবে ইনজুরিড হয়, মানে গাছ পড়ে তার পা থেতলে যায় এবং তার ওই পাটা কেটে বাদ দিতে হয়, পরে সে বিয়ে করেছে। তো ঘটনাটা এটা যে মেয়েটা হঠাৎ করে 15-16 বছর একটা মেয়ে, হঠাৎ করে খুব চেঞ্জ দেখা যায় তার মধ্যে। সে অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায়, নিজে নিজে থাকতে পছন্দ করে, কারোর সাথে মিশে না, এবং সে দেখায় সে অনেকটা ধার্মিক টাইপ হয়ে যায়। বেসিক্যালি ধার্মিক না, যে তার কিছু অদ্ভুত জিনিস যেগুলো হচ্ছে সে রাতের বেলা কোনো কিছু মানে কোনো ধরনের প্রে করে, বা তারপরে উঠোনের মাঝখানে সে আঁকিবুকি আঁকে, তারপরে এই ধরনের মানে অদ্ভুত কিছু জিনিস। তো খুব বেশি চোখে পড়ার মতো না হলেও বাবা মা টেস্ট হয় তাকে বিয়ে দেওয়ার জন্য। তো যারাই দেখা যায় তার বিয়ের প্রপোজাল বা বিয়ে যাচ্ছে, দেখতে যাচ্ছে ছেলের বাড়ির লোকজন, তাদের পাত্রপক্ষ থেকে কোনো ভাবে হার্ম হচ্ছে। হয়তো রোডে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা ছেলের বাবা পরদিন বাড়িতে গিয়েছে, নাকে মুখে রক্ত এসে মারা গেল। তো তখনকার দিনে হয়তো যেহেতু আরো মিনিমাম 20-25 বছর আগে নিয়ারবাই ঘটনাগুলো হয়েছে, যে হয়তো অতটা মানে সবকিছু ডেভেলপ হয়নি, ঠিক আছে। কিন্তু অনেক রকম ঘটনা ঘটতো যেগুলো কোনো আসলে 3-4টা ঘটনা ঘটলে গ্রামের মধ্যে এনাফ, মানে হয়তো কোইন্সিডেন্স, বাট 3-4টা ঘটনা ঘটলে একটা খারাপ জিনিস ঘটার জন্য যথেষ্ট। যেখানে গেলে এরকম হয়, এরকম হচ্ছে, এবং 2-3টা তো অলমোস্ট হয়ে গেছে, যেহেতু আমাদের বুয়ার মামা ভাইয়ের একটা ঘটনা সেম হয়েছে। তো এইভাবে তার কোনো মানে মোটামুটি আরো 2-4 গ্রাম রোটে গেল যে মেয়েটা অভিশপ্ত এবং তার সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না। তো এভাবে বাবা মা খুব টেন্সড, তাকে অনেক দূর থেকে মানে তার বাবা খুব খুঁজে গেছে একটা মানে অনেক গরিব ঘরে, তারা খুব সম্ভ্রান্ত ছিল, কিন্তু ওইরকম একটা ছেলের দেখে তাকে বিয়ে দেওয়া হয়, যেহেতু তাকে বিয়ে দিতে হবে। সো বিয়ে দেওয়ার পর যেটা হয়, খুব ইউজুয়ালি তারা লাইফ লিড করতে থাকে। বিয়ের পরে আর কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে তাদের 2-3 মাস যায়। তো লোকটা তার কাজের ক্ষেত্রে এখানে তাকে ইনফর্ম করা হয় যে তার ওয়াইফ প্রেগনেন্ট। এটা শোনার পর সে খুব খুশি এবং আসে, ওয়াইফের সাথে দেখা করতে আসে। তো সে যেদিন আসে সেটা হয় যে খুব তাদের বাসায় চিল্লাপাল্লা শব্দ শোনা যায় মাঝরাতে, এবং তাদের আশেপাশে নেইবার যারা আছে তারা শুনেছে। পরদিন সকালে ইউজুয়ালি ঠিকঠাক হতে ভেবেছে হাজবেন্ড ওয়াইফ হতে পারে, বা কোনো কারণে হয়তো ক্ল্যাশিং হয়েছিল। তো এভাবে যায়, পরে আস্তে আস্তে সময় শেষে তার একটা ছেলে সন্তান হয়, ফার্স্ট বেবিটা ছেলে হয়, এবং নর্মালি খুব নর্মাল যেভাবে ইউজুয়ালি হয়। তো ছেলেটা বড় হতে থাকে, বাট একটা জিনিস ছেলেটা খুব উইক থাকে, মানে 8-10টা বাচ্চাদের মতো সে না, একটু উইকনেস তার, বেসিক্যালি সবকিছুতেই ঠান্ডা, প্রতি অসুস্থ হয়ে যায়।
তো তারপরে সবকিছু সিম্পল, আগে যে মানে অ্যাবনর্মালিটি গুলো ছিল কোনো কিছু আর দেখা যায় না। তো বাচ্চা বড় ফার্স্ট ছেলেটা হওয়ার পরে লোকটা ডিসাইড করে যে গ্রাম ছেড়ে তার কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয় এবং নিয়ার বাই কোনো প্লেসে যেতে। সো আরো কিছু দূরে অন্য একটা গ্রামে তারা শিফট হয়। এরপরে তাদের আরো বছরখানেক পরে তাদের আরো দুটো বেবি হয়, যমজ দুটো ছেলে, আবার দুটো ছেলে হয়। তো ছেলেগুলো বড় হতে থাকে, বড় বাচ্চাটাও বড় একসাথে। তাদের যখন তাদের 6 কি 7 বছর বয়স, তো তখন থেকে তার আশেপাশের লোকজন আরো কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকে। লাইক যে বাচ্চা দুটো একটু বেশি মানে ওই বড় বাচ্চাটা যেরকম অন্যান্য বাচ্চাদের, সে কিন্তু অসুস্থ থাকে, তারপরেও দেখা যায় যে সকালবেলা বা দুপুরবেলা সে বাচ্চাদের সাথে খেলছে, যতটা উচ্ছল, কিন্তু ছোট বাচ্চা দুটো অতটা না। তারা কি করে, ডে লাইটে মানে দিনের বেলা তারা ঘুমোচ্ছে, বিকেলের বেলা তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো একটু বেড়ে যায়। তো অনেকের ধারণা হয়তো আছে কিছু বাচ্চা যে রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমায়, ওদের একটু বেশি চোখে পড়ার মতো। তারপর আরো জিনিস যেটা হয় যে তারা পুকুরে, অন্যান্য বাচ্চারা যখন গোসল করতে যায়, তারা গোসল করতে তারা এক ডুবে প্রায় পুকুরের অর্ধেকটা বা বিলের অর্ধেকটা তারা চলে যাচ্ছে বা শেষ করে মাথা উঠে যাচ্ছে। এবং যারা মাছ ধরে ইউজুয়ালি বিকেলের দিকে বা সন্ধ্যায়, তারা কি করে যে মাছ অনেকক্ষণ ধরে বড়শি বা জাল নিয়ে কেউ বসে আছে, কোনো মাছ উঠছে না, ওরা যে একটু ডুব দিয়ে খপ করে মাছ হাতের মুঠোয় ধরে নিয়ে আসে। তো এইরকম থাকে। তো দেখে যে তারা তাদের সবচেয়ে অদ্ভুত যেটা, যে তাদের বাড়ির ওই গ্রামের সবচেয়ে বাজে অভিশপ্ত একটা অশ্বত্থ গাছ থাকে হয়তো, সেই গাছের দিকে পারতপক্ষে লোকজন যায় না, মানে খুব প্রয়োজন ছাড়া যায় না। তো ওই বাচ্চা দুটোর মেইন কাজ হয় সব গাছের নিচে ডাল ধরে, পাশেও বট গাছ হয়, ওগুলোর নিচে গিয়ে ঝুলে বসে থাকা, পা দুলিয়ে বসে থাকে, এবং তাদের মূল খেলাটাই হচ্ছে গাছের উপর পা দুলিয়ে বসে থাকা। তো এই জিনিসগুলো মানুষের কাছে একটু অদ্ভুত লাগে। যেমন আমরা জানি যে অনেক বাচ্চার অনেক ট্যালেন্ট হয় বা অনেক বেশি একটু অদ্ভুত অন্যান্য বাচ্চাদের থেকে হয়, তো তাই জন্য ওরা ওইভাবে কিছু বলেন, অনেক অনেক রকম কথা বলে, কিন্তু মাটা এই ধরনের কোনো ইয়া করে না। তো তাদের এখানে ঠিক এই ইন্ডিয়া থেকে এক তান্ত্রিক টাইপের একজন আসে, হি ইজ নট মুসলিম। তো একজন তান্ত্রিক আসে, সে বাচ্চা দুটোকে ফেস করে, এন্ড ফার্স্ট অবজারভেশনে সে বলে, আমাকে বটা যেভাবে ডিসক্রাইব করেছিল, তান্ত্রিকের জন্য যে দরবেশ না, সে হিন্দু বা অন্য ধর্মের, মুসলিম ধর্মের না, তার চুল লম্বা, এরকম গেরুয়া ধরনের পোশাক পরে, এই ধরনের অদ্ভুত কিছু করা ছিল। এনিওয়ে সে দেখে বাচ্চা দুটোকে সে অবজার্ভ করে এবং তাদেরকে নর্মালি জিজ্ঞেস করে তোমাদের নাম কই কই থাকো, তারা খুব সিম্পল আনসার করে। বাট হঠাৎ করে তান্ত্রিকটা তখন দেখে যে এগুলো তো খুব বেশি চালাক বা এদেরকে এভাবে হয়, তখন সে স্ট্রিক্টলি তাদেরকে একদম ডিরেক্ট বলে যে তোমরা মানে তোরা কোত্থেকে এসছিস বা কে তোরা। তখন বাচ্চাগুলোকে যখন মানে অদ্ভুত কিছু কোয়েশ্চেন করার পরে বাচ্চাগুলো খুব খুব অদ্ভুত ভাবে সেটার রেসপন্স দিয়ে ওঠে যে তুই কে, তুই চলে যা, মানে অন্য ভাষায়, যেটা আশেপাশে কারো বোঝার ইয়া ছিল না। আর যেহেতু গ্রামের লোক আগে থেকেই বাচ্চাগুলোর প্রতি একটু মানে বেশি নজরদারি করতো, তো তারাও তখন লোকটাকে বলে আপনি একটু ভালো করে দেখেন। আমরা তো বিরক্ত ছিল সবাই আসলে, বিরক্ত, হ্যাঁ বিরক্ত বলতে কি তারা একটু অদ্ভুতই হতো, যেমন তাদের বাচ্চারা যেটা পাচ্ছে না সেই বাচ্চাটা পাচ্ছে, এবং বড় ভাইটা তুলনামূলক ভাবে অসুস্থ থাকে, এই বাচ্চাটা এত বেশি ট্যালেন্টেড, এরকম। তো বাচ্চা দুটোকে তারা অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে, করার পর একটা পর্যায়ে সে তাদের বান মেরে বা কোনোভাবে অন্য বাসের কাছে নিয়ে যাওয়া হয়, এবং আরো গ্রামের লোকজনদের সহায়তা তাদেরকে রেখে ওখানে আটকে রেখে সে তার মাকে জিজ্ঞেস করবে যে তুমি মা হয়ে কেন বোঝো নাই বা কেন বলো নাই বা কেন আগে কোনো অ্যাকশনে যাও নাই। তো যাওয়ার পরে ঘরে যেয়ে দেখে ঘরে তালা মারা বাইরে থেকে, তার ব্যাক করে চলে আসবে, আগে বাচ্চা দুটোর কোনো হিল্লে করুক। হঠাৎ শব্দ পাই, ভেতর থেকে শব্দ হচ্ছে, তো ভেতরে ভালো করে খেয়াল করে দেখে যে ভেতরে কেউ আছে। তারপর তারা তালা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু সবচেয়ে অদ্ভুত হচ্ছে মহিলাটা বাইরে এবং তার হাজবেন্ডও কিন্তু তার জব প্লেস আছে, কাজের জায়গাতে আছে, তাহলে তালাটা মারলো কে, তো সে ভেতরে কিভাবে গেল? তো যেটা সবচেয়ে অদ্ভুত, যে দরজা খুলে যেটা তারা দেখে, সেটার জন্য আসলে ওই তান্ত্রিকের সাথে যে কয়জন আরো যারা ছিল তারা দেখার জন্য এখানে প্রিপেয়ার ছিল, ওনাকে এখান থেকে সরে যায়। তারা দেখলো যে মহিলাটা তার বড় ছেলের বুক থেকে পুরোটা পেট পর্যন্ত চিরে ভেতর থেকে খুবলে তার হয়তো কলিজা এই ধরনের ওগুলো বের করে ফেলছে এবং খাচ্ছে অথবা কিছু বের করার সে চেষ্টা করছে, কিছু সে খুঁজছে ভেতরে, এরকম খুবলে সে বের করছে। তো এটা দেখার পরে অনেকে চলে গেল, যারা সাহসী ছিল তাদের সাহায্যে তান্ত্রিক সেই মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি তাহলে তো তুমি কে বা তুমি এটা কেন করছো, তুমি নিজের সন্তানকে তুমি কেন ওইভাবে ইয়া করছো? তো এরপরে মহিলাটা খুব মানে অন্য ভয়েসে বলে উঠলো যে আমি এর সাথে অনেক দিন ধরেই আছি। ঠিক আছে, অনেক দিন ধরে আছে, দ্যাট মিনস মহিলাটার বিয়ের আগ থেকে যে ইনসিডেন্টস গুলো হচ্ছিল আমি ওর সাথে অনেক দিন ধরেই আছি। আর তুমি যে বাচ্চা দুটোকে ধরেছো এগুলো আমার, তাহলে এই বাচ্চাটাকে তুমি কেন খুন করলে?
তারপর বললো যে বাচ্চাটাকে যেহেতু আমার বাচ্চারা ওরা এখানে আর কখনোই থাকতে পারবে না, বা আমি যেহেতু এখানে থাকতে পারবো না, সো ওদের এই বাচ্চাটাকে রাখার আমার কোনো অধিকার, মানে আমি আর রাখারও কোনো প্রয়োজন মনে করিনি। এরপর জিজ্ঞেস করলো যে তাহলে তুমি ওর হাজবেন্ড কোথায়, ওর হাজবেন্ডকে আমরা খবর দিব। তো তখন বললো ওর হাজবেন্ডকে সেই অনেক আগেই সে মেরে ফেলেছে। মানে সেটা হচ্ছে যে ওই যে তার ফার্স্ট প্রেগনেন্সি খবর পেয়ে যখন তার হাজবেন্ডটা আসে, ওই রাতে যে তাদের ঘরে অনেক চিল্লাপাল্লা, অনেক চিৎকার চেঁচামেচি শুনেছিল, সেটাই হচ্ছে মানে ওই দিনই সে তাকে দেখে ফেলে। মানে তার হাজবেন্ড তাকে যেহেতু কোনো খবর না দিয়ে না জানিয়ে আসে, সে দেখে ফেলে যে মহিলাটা কোনো রকমের রাতে এরকম কোনো রকমের প্রার্থনায় ব্যস্ত। সে হচ্ছে এরকম মানে মোমটোম জ্বালিয়ে তারপর আরো হাড় গোড় এই ধরনের কিছু করছিল সে, এবং দেখে ফেলার পর সে যখন এটা প্রোটেক্ট করতে যায় তখনই তাকে মেরে ফেলে। এবং মেরে ফেলে সে প্ল্যানেট ওয়াইজ তাকে তার সেখানে যে মেলটাতে কাজ করতো সমিল অথবা এই ধরনের, সেখানে তাকে ফেলে রেখে আসে। তো এই ঘটনার পরে মহিলাটাকে পরে এই কতটুকু শেষ হওয়ার পরে মহিলাটা নিজেও মানে সেন্সলেস হয়ে যায়, এবং এরপর থেকে সে মানে প্রায় উন্মাদ পাগলের মতোই হয়ে যায়। পরে ওই বাচ্চা দুটোকে বের হওয়ার পরে তারা যেটা খেয়াল করলো যে বাচ্চা দুটো এখানে পড়ে আছে, এবং বাচ্চা দুটো এখানে নাই, একটা শিয়াল আকৃতির কিছু দুটো মুখে রক্তটা নিয়ে পড়ে আছে। তো এরপর তারা অ্যাজ কিউরিওসিটি অ্যান্ড কোইন্সিডেন্স তারা যায় ওই লোকটার এখানে যেখানে কাজ করতো, যেহেতু আসলে লোকটার কোনো হদিস নাই। তো যাওয়ার পরে খোঁজ খবর করার চেষ্টা করে, তাকে তারা কোনো ইনফরমেশন দিতে পারে না। যেহেতু অনেক আগের ঘটনা। তারপরে তারা পুরোনো এক ম্যানেজার থাকে, তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে হ্যাঁ এরকম নামে একজন ছিল, বাট সে তো মারা গেছে। আসলে তার কোনো অ্যাড্রেস বা আইডেন্টিফাই আমরা করতে পারি নাই, এই জন্য আমরা আমাদের কারখানার পেছনে তার একটা জায়গা দেখা বলে এখানে তাকে আমরা কবর দিয়েছি। তো এই ঘটনাটা আসলে আমার কাছে যে বললাম না যে খুব ভূতের বা ওঝা ধরেছে ভূতে ধরেছে এরকম কিছু না। আমার থেকেই মনে হয়েছে যে বাচ্চাগুলো যে ধরনের একটা যে জিনিসটা বললো, মানে যেভাবে আমি শুনেছি সত্যিই যদি তাই হয়ে থাকে যে অন্যান্য বাচ্চাদের চেয়ে আমরা ভাবি যে অনেক বাচ্চা আছে অনেক ট্যালেন্টেড, অনেক বেশি অনেক কিছু পারে, অনেক কিছু জানে। আসলে আমি বলছিলাম আপনাকে যে আমাদের লাস্ট কয়েকটা এপিসোড আগে কৌশিকদা এসেছিল, এরকম একটা ঘটনা যে বাচ্চাদের মধ্যে আসলে তারা অনেক কিছু অবজার্ভ করে। আমাদের আশেপাশে আমাদের নিজেদের ফ্যামিলিতে একটা বেবি আছে, আমি হয়তো অন্য সময় আসলে সেটা শেয়ার করবো, যে সে এরকম অদ্ভুত কিছু জিনিস হয়। আসলে আমরা আদৌ জানি না সে কি মোস্ট ট্যালেন্টেড বেবিদের মধ্যে একজন, না অন্য স্পিরিচুয়াল কোনো কিছু আছে। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো লিসনার্স, আমি ইউসুফ সাদি ফার্মগেট থেকে এসেছি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে রাজশাহী গোলাগাড়ি এলাকা। তো চাকরির সূত্রে আমার আব্বুর কিছুদিন পর বদলি হয়। তো সেই সূত্রে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আব্বুর বদলি হয় রাজশাহী গোলাগাড়িতে। তো ওইখানে বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, প্রভাবশালী ফ্যামিলি আর কি। তো তাদের অনেক পাওয়ার ছিল এলাকাটায়, মানে তাদের কথাতেই চলতো এক কথায়। তো তার যে ছোট ছেলে ছিল সে একদিন হঠাৎ করে মুখ থেকে রক্ত উঠে মারা যায়। তো কারণ খুঁজতে গিয়ে খুবই আকস্মিক ভাবে মারা যায়। হ্যাঁ, আকস্মিক ভাবে মারা যায়, হঠাৎ করে, কোনো রোগ ছিল না। তো যখন মারা যায় তখন এলাকার লোকজন বলা শুরু করে যে কেউ হয়তো বান মেরেছে সেজন্য এরকম হয়েছে। তো স্থানীয় আরেকজন লোক ছিল বেশ বয়স্ক, তিনি জিন জাতীয় ব্যাপার স্যাপার করতেন এবং এইসব মানে জিনিসগুলোর সাথে জড়িত ছিলেন। তো তারা মানে তাদের সাথে বেশ মন কষাকষি ছিল লোকটার। সেই লোকটা কিছু করেছে, তো তারা খুব রেগে গেল এবং ওই লোকটাকে মারতে গেল লাঠি সোটা নিয়ে। তো তার বাসায় যখন গিয়েছে তখন তাকে পায়নি। তো তারা যখন বাসা থেকে ব্যাক করছে তো ওই লোকটাকে রাস্তায় পেয়েছে এবং তারা প্রচুর মারধর করে লোকটাকে। যেহেতু বয়স্ক মানুষ ছিল তিনি সহ্য করতে পারলে সে ওখানে মারা যায়। তো যেহেতু মারা গিয়েছে, মারার কেস সেহেতু এনারা দেরি করেনি, এনারা করেছে কি যারা কেসটা চাপা দেওয়া যায় সেজন্য তাড়াহুড়ো করে ওনার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। তো ওই দিন কয়েক ঘন্টার মধ্যে দাফন কাফন করে দেয়। তো ঘটনাটা শুরু হয় রাতের বেলা। যে লোক ছিল, যে লোকটা প্রভাবশালী ছিল, উনি হচ্ছে রাতের বেলা যখন ঘুমিয়েছে তখন স্বপ্নে দেখে যে যেখানে ওই বয়স্ক লোকটিকে কবর দেওয়া হয়েছে তো সেইখানেই কিছু লোক অনেক লম্বা লম্বা 4-5জন লোক, তারা সাদা কাপড় পরা, তারা হচ্ছে গিয়ে ওই কবর থেকে ওই লোকটির লাশটা উঠিয়ে কবরের পাশে রেখে হচ্ছে এই লোকটাকে টেনে সেই কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানে যিনি মানে যাচ্ছিলে হঠাৎ করে মারা গেল এবং যিনি ধারণা করলেন যে অন্য কেউ বানা মেরে তাকে মেরেছে, এবং তারপরে সেই ভদ্রলোক মারা যাবার পরে তিনি স্বপ্নে দেখছেন যে মৃত ভদ্রলোক কবরের উপরে এবং যিনি মারতে সাহায্য করেছেন তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপরটা ঘুমটা ভেঙে যায়। খুবই অদ্ভুত ঘটনা এটা। আপনারা সবাই
যারা শুনছেন আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই খুবই আমার কাছে খুব অন্যরকম লেগেছে। তো তার ঘুম ভেঙে যায়, সে তার ওয়াইফের সাথে শেয়ার করে ঘটনাটা। তো পরদিন সকালবেলা স্থানীয় লোকজন দেখে যে ওই যে ভদ্রলোকটিকে কবর দেওয়া হয়েছিল ওনার লাশটা কবরের পাশে উঠানো। আমি নিজে দেখতে গিয়েছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমি নিজে দেখতে গিয়েছিলাম যে লাশের গায়ে যে কাফনের কাপড়টা একদম নিট অ্যান্ড ক্লিন, কবরে শোয়ানোর পর তো মাটি লেগে থাকে, আর ওটা উপরে উঠানো, লাশ কবরটা একদম ঠিক আছে, এমন না যে মাটি উঠে কেউ কবরটা লাশটা উপরে রেখেছে, সব ঠিক আছে, লাশটা উপরে, এমনকি উপরে যে খেজুর গাছের পাতা দেয় সেগুলো ওইভাবে আছে, তো জাস্ট লাশটা পাশে সরানো। তো লোকজন করে কি আবার ওটা হচ্ছে কি আবার দাফন করে, করার পরে সেকেন্ড ডে রাতেও একই ঘটনা ঘটে। ওই দিন রাতে ওই লোকটা একই স্বপ্ন দেখে যে কয়েকজন ওই লাশটাকে উপরে উঠাচ্ছে এবং 4-5 জন মিলে তাকে হচ্ছে কি জোর করে কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই দিনও রাতে তার ঘুম ভেঙে যায় এবং পরদিন সকালে আবার ওই লাশটা দেখা যায় যে উপরে একইভাবে কবরের পাশে রাখা, এবং ওই দিনও দেখা যায় যে কোনো কাফনে কোনো সে মাটির দাগ নেই। তো এবার হচ্ছে গিয়ে সবাই বেশ ভয় পেয়ে যায়। তো ওই দিন রাতে হচ্ছে গিয়ে পাহারার ব্যবস্থা করা হয় যে আদৌ কিছু হচ্ছে কিনা। তো পাহারার ব্যবস্থা করে ওই দিন রাতে যখন ওই লোকটি ঘুমাতে যায় ওইটা ছিল তার শেষ রাত, ওই দিন রাতে উনি মারা যায়। তো এই ছিল আমার ঘটনা। তার মানে সত্যি স্বপ্ন যেটা দেখিয়েছিল সেটাই সত্যি হলো, সেটা সত্যি হলো, এবং তাকে যে মানে কবরে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা স্বপ্নের মধ্যে বারবার সেরকম একটা আভাস দিচ্ছিল, এবং পরবর্তীতে তাই হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো। অনেক চমৎকার লেগেছে আমার কাছে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে। এবং আপনি নিজে সেই লাশ দেখতে জি গিয়েছেন? ভাই, আমি নিজে, এবং গোদাগাড়ির ওই জায়গাটার নাম মেবি রাজবাড়ি জাতীয় কিছু একটা, ওইখানে হচ্ছে গিয়া এই ঘটনাটা, মানে ওই স্থানীয় যারা আছে সবাই দেখতে গিয়েছিল, মানে লাশ উপরে চলে আসে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন মেবি 6-7 এরকম ওই সালের ঘটনা। স্থানীয় সবাই জানে এই ঘটনাটা।